আচ্ছা, ঠিক আছে, তো আমরা স্টার্ট করব। আহ, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো। তো আমরা যে যতটুকু পর্যন্ত পড়ছি মোটামুটি আমাদের তো সিলেবাসটা কমপ্লিটেড। হ্যাঁ। আহ, আর তোমাদের হয়তো বা এবারে মিডটা খুবই তো তাড়াতাড়ি হচ্ছে। তো আশা করি প্রেশারও বেশি থাকার কথা আর কি, ওভারঅল সবকিছু মিলে। তো যাই হোক, তোমাদের আসলে 350 নিয়ে তেমন কোনো আহ, সমস্যা হবে না আশা করি, কারণ তোমাদের কোশ্চেন মোটামুটি ইজি আছে আমি যতটুকু দেখলাম আর কি। ঠিক আছে, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো আমরা আজকে কিছু জিনিস নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ। ওকে, সো আমরা ফার্স্টে আসলে উইক ওয়ানের শেষ থেকে যেটা দিয়ে শুরু করছিলাম সেটা কি ছিল, আমাদের একটা ডায়েট লজিক ছিল, রাইট? তো ডায়েট লজিকে আমরা সাধারণত দুই ধরনের গেট বানানো দেখছিলাম, একটা ছিল আমাদের এন্ড গেট আর একটা ছিল আমাদের কি অর গেট। ঠিক আছে, তো এন্ড গেটের ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেটা আমি যদি দুইটা ইনপুট দিই, এ এন্ড বি, তাহলে আউটপুটে আমি কি পেতাম, এ আর বি এর এন্ড পেতাম এন্ড গেটে। আর একটা এন্ড গেট সাধারণত তোমাদের যদি খেয়াল থাকে এভাবে তৈরি করা হতো। এটা ছিল কি একটা টিপিক্যাল অ্যান্ড গেট, এখানে 5 ভোল্ট দিলে আমাদের এখানে ছিল ইনপুট এ এন্ড বি। আর ডায়োডের এই পাশে রেজিস্টার গুলো খুবই কম ভ্যালু হতো, সাপোজ এগুলো যদি 1K হতো, এখানকার রেজিস্ট্যান্সটা তার 100 থেকে 200 টাইমস হতো। হ্যাঁ, ধরো এটা ছিল আমাদের ডায়োড D1, এটা ছিল আমাদের ডায়োড D2। তো এখানে যে আমি আউটপুট পেতাম সেটা অ্যাকচুয়ালি কি পেতাম, এ আর বি এর এন টাইপস এর কিছু একটা পেতাম, রাইট? আচ্ছা, আর অর গেটে কিন্তু দেখো, অর গেটে আমি যদি দুইটা ইনপুট এ এন্ড বি দিতাম, আমরা কি পাইতাম, এ এন্ড বি এর অর পাইতাম। আর সেক্ষেত্রে আমাদের সার্কিটটা দেখতে হতো এরকম, যে এটা আমাদের ওভারঅল সার্কিট হইতো আর এল। ঠিক আছে, এখানে আমি ইনপুট দিতাম এ আর বি। আর ডায়োডের পাশের যে দুটো রেজিস্ট্যান্স এগুলো সবসময় ক্ষুদ্র মানের হয়। তো এখানে D1 ডায়োড, এটা D2 ডায়োড। আর এখানে আমি আউটপুট পেতাম, সেটাকে আমি কি বলতাম, আর আর এলটা হয়তো কাইন্ড অফ 100 টাইমস আর কি, বা যাই কোশ্চেনে যা দেওয়া থাকে সেটাই আমরা ইউজ করবো আর কি, এনিওয়ে। আর এখানে আমি আউটপুটটা কি পেতাম, এ আর বি এর অর পাইতাম। তো এটা ছিল কি তোমার একটা ওভারঅল অর গেটের সার্কিট, বা একটা ওভারঅল অ্যান্ড গেটের সার্কিট। তো এগুলো আসলে তোমাদেরকে মনে রাখা লাগবে না, তোমাদের কোশ্চেনে হয়তো বা দেয়া থাকবে আর কি, এন্ড গেট অর গেট দেখতে কেমন। হ্যাঁ, তো তোমাদের অ্যাকচুয়ালি ধরো, তোমাদেরকে ধরো একটা লজিক ফাংশন যদি গেট বা ডায়েট লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলে, সেগুলো আসলে করতে পারতে হবে। যেমন ধরো তোমাকে বলতে পারে কি, যে একটা কাজ করো, যে তুমি এ বি অর সি এটা বানাও। ঠিক আছে, তো ডায়েট লজিক ইউজ করে একটা সার্কিট ইমপ্লিমেন্ট করো, যেটা দেখতে এরকম হবে, y ইকুয়ালস টু এ বি অর সি, এরকম একটা ফাংশন ইমপ্লিমেন্ট করবে। তো এখানে যদি আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি, আমরা প্রথমত খেয়াল করবো আমাদের অ্যাকচুয়ালি কি লাগবে, একটা এ আর বি এর অ্যান্ড গেট তৈরি করা লাগবে, তাই না? তো আমরা জানি কি এ আর বি এর অ্যান্ড গেট কিভাবে তৈরি করা যেতে পারে। ধরো আমার এখানে একটা ইনপুট এ আছে, তো আমি যদি এইভাবে মোটামুটি একটা কাজ করতে পারি। দেখো, আমি যদি একটা অ্যান্ড গেট বানাই আর কি প্রথমত, ঠিক আছে, সবকিছু দিয়ে, এখানে 5 ভোল্ট দিই, এখানে এ আর বি কি দিই, ইনপুট আকারে দিই, তাহলে বলতো আউটপুট আমি কি পাবো, এই VO1টা। এটা অ্যাকচুয়ালি এ আর বি এর এন্ড পাবো না, কারণ এটাই কি আমার একটা ওভারঅল এন্ড সার্কিট। ভ্যালু থাকবে অবশ্যই রেজিস্টর, ডায়োডের নাম থাকবে, এটার নাম D1, এটার নাম D2। এবার দেখো অ্যাকচুয়ালি এ বি কে যদি আমি একটা সিঙ্গেল ইনপুট চিন্তা করি, এ বি কে একটা কি ইনপুট চিন্তা করলাম, সিঙ্গেল ইনপুট, উইচ ইজ অ্যাকচুয়ালি ডি সাপোজ। তাহলে দেখো এরপর আমাকে কি করতে হবে, সি আর ডি এর অর করতে হবে এই সার্কিটে। তো সি আর ডি এর অর আমরা কিভাবে করতে পারি, দেখো এই এ বি এই ক্ষেত্রে একটা কি, দেখো তো এই অর গেটের ক্ষেত্রে এই এ বিটা, বা এটাকে যদি আমি একটা সিঙ্গেল ইনপুট ডি চিন্তা করি, এটা একটা ইনপুট হিসাবে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমার অর গেটের জন্য এটা কি একটা ইনপুট, আর এখান থেকে আমি আরেকটা ইনপুট দেবো কি সি। সো এটাই কি হবে, দেখো তো আমার একটা ওভারঅল এই লজিক ফাংশনটি ইমপ্লিমেন্ট করার সার্কিট হবে না। জিনিসটা কি বুঝতে পারতেছো? তো তোমাদেরকে হয়তোবা এরকম আরো বড় সার্কিট দিতে পারে, এরকম লাইক এ অর বি সি, এরকম দিতে পারে। তো এটাকে একটু যদি ভিতরে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবা, এসি অর বিসি। তো এই সার্কিটটা তো আই গেস ইমপ্লিমেন্ট করতে পারবা, প্রথমে করবা কি এ আর সি এর অ্যান্ড করবা, তারপর বি আর সি এর অ্যান্ড করবা। তো দেখো এরা একটা কি হিসেবে কাজ করবে, সিঙ্গেল ইনপুট হিসেবে X1 আর X2, তারপর এই দুটার আবার অর করবা। তো দ্যাটস ইট, এটাই আসলে তোমার কি হবে, ওভারঅল কাজ হতে পারে। ঠিক আছে, সো আমরা যে এন্ড গেট আর অর গেট নিয়ে কাজ করছি, দুইটাকে মিক্স করে তোমাদের ধরো কোশ্চেন হতে পারে। তো সেক্ষেত্রে আসলে এভাবে তোমাকে সার্কিটটা হয়তো বা ইমপ্লিমেন্ট করতে হতে পারে। ঠিক আছে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে এই ব্যাপারটা নিয়ে, ডায়েট লজিকের? ওকে, আশা করি কোনো কোয়েশ্চেন তাহলে নাই। তো আমরা এর পরবর্তীতে যেটা যাব, তো আমরা ডায়েট লজিকে বেশ কয়েকটা কাজ করা শিখছিলাম। এক আমরা পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করা শিখছিলাম কোন একটা ডায়েট লজিক সার্কিটের ডিসিপেশন। ঠিক আছে, আহ এটাই আসলে ধরো পাওয়ার ডিসিপেশন। হ্যাঁ, আমরা যখন একটা টু ইনপুট, অ্যাকচুয়ালি আমরা একটা কি করতাম, টু ইনপুট অর গেট আমরা ক্লাসে পড়ছিলাম, রাইট? টু ইনপুট অর গেট। আচ্ছা, টু ইনপুট অর গেটে টোটাল কয়টা কেস ছিল ইনপুটের, আমরা জানি ইনপুটে টোটাল কয়টা কম্বিনেশন ছিল,
চারটা কম্বিনেশন, 0 0, 0 1, 1 0, 1 1। তো আমি এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য তোমাদেরকে আউটপুট বের করা শিখেছিলাম, আর প্রত্যেকটা কম্বিনেশনের জন্য ডিসিপেটেড পাওয়ার ক্যালকুলেট করা শিখেছিলাম। ঠিক আছে? তো দিস ইজ স্টিল ইম্পর্টেন্ট, যে কোনো একটা অর গেট বা এন্ড গেট তোমাকে দিতে পারে। ঠিক আছে? দিয়ে তোমাকে আউটপুট কি হবে স্পেসিফিক ইনপুট কম্বিনেশনস এর জন্য, পাওয়ার ডিসিপেশন কত হবে একটি স্পেসিফিক ইনপুট কম্বিনেশনের জন্য, এগুলো জানতে চাওয়া হতে পারে। তো এগুলো একটু ভালোভাবে শিখে রাখতে হবে আর কি, তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, সো দ্যাট তোমাদেরকে যদি আউটপুট ভোল্টেজ কিংবা স্পেসিফিক ইনপুট কম্বিনেশনের ডিসিপেটেড পাওয়ার বের করতে বলে, তাহলে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ধর একটা থ্রি ইনপুট অর গেট দেখতে কিরকম হবে। থ্রি ইনপুট অর গেট। আচ্ছা, ধরো এর আগে টু ইনপুট অর গেট আর কিছু কথা বলে আসি। ধরো টু ইনপুট অর গেটে তোমার টোটাল চারটা কেস। চারটা কেসে তোমাকে আমি বললাম ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা বের করতে। কি বের করতে? ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন। ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ধরো আমি 0 0 জন্য করলে ধরো পাইছি কি এক্স। আচ্ছা, 0 1 এর জন্য করলে কত পাইছি ওয়াই। আচ্ছা, 1 0 জন্য কিন্তু করলে কিন্তু সেম পাবো, আমি দেখাইছিলাম। কারণ দেখো দুটো আসলে সেম জিনিস, 0 1 অ্যাপ্লাই করা আর 1 0 অ্যাপ্লাই করা সেম জিনিস। এই দুটো কেসে কিন্তু আমাদের পাওয়ার ডিসিপেশনটা কি আসতো, সেম আসতো। আর 1 1 এর জন্য কত, জেড। রাইট? এরকম আমি ভ্যালুগুলো পাইতাম। পাওয়ার ডিসিপেশন আই হোপ তোমরা ক্যালকুলেট করতে পারো। তো এখন দেখো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন কোনটা হবে। তো সিম্পলি যদি তোমার এরকম দেখো আর কি, যেটার ভ্যালু ওয়াই আর এক্স এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি কি 1 1 কম্বিনেশনের জন্য আমাদের কি হবে, পাওয়ার ডিসিপেশনটা ম্যাক্সিমাম। আর আমি তোমাদেরকে বলছিলাম ক্লাসে বেশ কিছু লজিক্যালি যে সবসময় 1 1 1, এই তিনটায় যদি ইনপুট ওয়ান হয় বা দুটো ইনপুটে যদি ওয়ান হয়, এদের জন্য ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা পাওয়া যায়। তো তুমি যেটা এই ক্ষেত্রে করতে পারতা, টু ইনপুট অর গেটের ক্ষেত্রে চারটা কম্বিনেশনের জন্য হিসাব না করে যে কোনো তিনটা কম্বিনেশনের জন্য হিসাব করলে হতো। লাইক একটা হচ্ছে 0 0, একটা কি 0 1, আর একটা হচ্ছে 1 1। এই তিনটা ইনপুটের জন্য তুমি যদি পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করতা, করে কোন কম্বিনেশনের জন্য তুমি ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা পাচ্ছ সেটা হিসাব করতে, তাহলে কিন্তু তোমার অনেক টাইম বেঁচে যেত। ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তো যদি থ্রি ইনপুট একটা অর গেট থাকে এখন, তো থ্রি ইনপুট অর গেটটা দেখতে কিরকম হবে, ওভারঅল এরকম একটা কিছু হবে। ঠিক আছে? একটা থ্রি ইনপুট অর গেট দেখতে এরকম কিছু হবে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল ইনপুট কয়টা থাকবে, তিনটা। আর আমরা জানি এক্ষেত্রে আমাদের টোটাল তিনটা যদি ইনপুট হয়, আউটপুট ইনপুট কম্বিনেশন আমরা কয় ধরনের পাবো, আমরা হচ্ছে টোটাল 8 ধরনের ইনপুট কম্বিনেশন পাবো। 0 0 0, 0 0 1, 0 1 0, 1 0 0, 0 1 1, 1 0 1, 1 1 0, আর হচ্ছে 1 1 1। টোটাল কয়টা ইনপুট কম্বিনেশন পাইছি? আটটা। এখন আমি তোমাকে বলছি যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা বের করতে। ওকে, এখন তাহলে তুমি কি পরীক্ষায় আটটা কেসের জন্য পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করে দেন ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা বের করবা? ইজ ইট পসিবল? উত্তর হচ্ছে পসিবল অবশ্য, বাট আমরা আসলে ওই প্রসেসে যাব না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে কেন, কারণ হচ্ছে যে অবশ্যই লেংদি হয়ে যাবে। তো আমরা সেম টাইপস এর ইনপুট কম্বিনেশন গুলোর জন্য, আমি একটু আগেও বলছিলাম, ক্লাসও বলা হয়েছে অনেকবার, সেম টাইপের ইনপুট কম্বিনেশনের জন্য ডিসিপেটেড পাওয়ারটা অলওয়েজ সেম হয়। যেমন দেখো এখানে একটা ইনপুট কম্বিনেশন হচ্ছে 0 0 0, এটার মতো দেখতে কিন্তু আর কেউ নাই। তাহলে এটার জন্য আমি একবার পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করবো। তারপর দেখো এই যে তিনটা কেস, এই তিনটা কেস কিন্তু দেখতে একই রকম, যে কোনো একটা ইনপুট ওয়ান, বাকি দুটো ইনপুট কি জিরো। তো এই তিনটা কেসের জন্য তিনবার ক্যালকুলেট না করে আমি যে কোনো একটা কেসের জন্য ক্যালকুলেট করলে ওটাই কি হবে, বাকি কেসগুলোরও পাওয়ার ডিসিপেশন হবে, উইচ ইজ P2। সিমিলারলি দেখো এই নিচের আরো তিনটা কেস, 0 1 1, 1 0 1, 1 1 0, এদের জন্য তোমার পাওয়ার ডিসিপেটরটা কত হবে, P3। এদের জন্য আমরা বলতে পারি কি আমাদের পাওয়ার ডিসিপেশনটা এই তিনটা কেসের জন্য কি হবে, সিমিলার হবে। সো তুমি তিনটা কেসের জন্য ক্যালকুলেট না করে তুমি যে কোনো একটা কেসের জন্য ক্যালকুলেট করলা, ওটাই তোমার কি হবে, বাকি দুটা কেসের জন্য পাওয়ার ডিসিপেশন হবে। আর 1 1 1 হচ্ছে আরেকটা সেপারেট কেস, এটার জন্য আমরা আলাদাভাবে একবার কি করব, পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করব। সো এই হচ্ছে কি আমাদের ওভারঅল ধরো যে কোনো ধরনের ডিএল লজিক থেকে যদি কোশ্চেন আসে আর কি, সো যে কোনো ধরনের যত ধরনের পসিবিলিটিস আছে কোশ্চেন আসার মতো সবগুলো আমি আসলে বলছি। তো তোমরা এই ধরনের প্রবলেম গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে আর কি। ঠিক আছে? তো আশা করি তাহলে প্রবলেম হবে না ডায়োড লজিক নিয়ে আর কি, প্রবলেম সলভিং এ। ঠিক আছে? আচ্ছা, ডায়োড লজিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার, পাওয়ার ডিস্ট্রিবিউশনটাকে আবার একটু রিপিট করা যাবে? পাওয়ার ডিসিপেশনটা পি বলতে ওয়ান চাচ্ছি। পি টু পি থ্রি স্যার কিভাবে ফিগার আউট করতেছেন? ও আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো আমি বলতে চাচ্ছি যে আমরা যখন অর গেটের থ্রি ইনপুট অর গেট যদি হয় আর কি, হ্যাঁ, পাওয়ার ডিসিপেশন আমরা ক্যালকুলেট করতে পারি। এখন থ্রি ইনপুট অর গেটের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি। থ্রি ইনপুট অর গেটের ক্ষেত্রে আমার টোটাল ইনপুটের কম্বিনেশন কয়টা হয়, আটটা না? 0 0 0 থেকে শুরু করে দেখো 1 1 1 পর্যন্ত টোটাল আটটা কেস আছে। তো আমরা ক্লাসে যখন করছিলাম আমি কিন্তু ধরো
সবগুলা কেসের জন্য পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করতাম। এখন ধরো পরীক্ষায় যদি তোমাকে একটা 3 ইনপুট অর গেট দেয়, তাহলে কি তুমি 8টা কেসের জন্য পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করবা? উত্তর হচ্ছে না। তুমি সিমিলার কেসগুলোর জন্য আসলে রেজাল্ট অলওয়েজ কি হয়, সেম হয়। যেমন ধরো A000, হ্যাঁ, এটার মতো দেখতে কি আর কোনো কেস আছে? মানে তিনটে ইনপুটই জিরো নাই। তো তুমি তিনটে ইনপুটই জিরো ধরে একবার পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করবা, উইচ ইজ ধরো P1 করছো। এবার এই যে তিনটাকে আমি একটা ইয়ার ভিতর রাখছি, হ্যাঁ, এই তিনটা ইনপুটকে একটু চিন্তা করো। তিনটা ইনপুটের মধ্যে একটা সিমিলারিটিস আছে দেখো। হ্যাঁ, এদের মধ্যে একটা, দুইটা জিরো, একটা ওয়ান, খেয়াল করছো? ইয়েস স্যার। তার মানে দেখো এদের জন্য পাওয়ার ডিসিপেশন এই তিনটা কেসের জন্য কি হবে, সেম হবে, উইচ ইজ P2 সাপোজ। তো তুমি যে কোনো একটা কেসের জন্য বের করো, এটাই হচ্ছে তোমার কাজ, তিনটা কেসের মানে জন্য বের করার চারটা দরকার নেই। ইউনিক প্যাটার্ন, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা খেয়াল করো, এগুলো তো হচ্ছে যে দুইটা করে ওয়ান, একটা করে জিরো, 0 1 1, 1 0 1, 1 1 0, এই তিনটা ইনপুটেই খেয়াল করো। এই তিনটা ইনপুটের মধ্যে তোমার দুইটা হচ্ছে ওয়ান, একটা জিরো করে, রাইট? সো যে কোনো একটা ইনপুট কম্বিনেশনে তুমি পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করো, ওটা যদি P3 আসে, বাকি দুটা কেসের জন্য পাওয়ার ডিসিপেশন কি আসবে, P3 আসবে। ঠিক আছে, সো বাকি কেসগুলো তোমার দেখানোর দরকার প্রয়োজন নেই আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি চাইলে দেখাতে পারো, বাট উইচ ইজ টাইম কনজিউমিং। তো আমার সাজেশন থাকবে, যদি তোমরা এরকম কন্ডিশন ফেস করো, নট নেসেসারিলি ডায়োড লজিকে, যে কোনো লজিকের ক্ষেত্রেই তোমরা এই জিনিসটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করিও, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ডায়োড লজিক নিয়ে? স্যার, হ্যাঁ। স্যার আপনি ডায়ালজিকের 2 ইনপুটের দুইটা কেস একটু আবার দেখাইতে পারবেন, যে 0 0 একটা কেস আর 5 5 একটা কেস যদি দেখাইতেন। অ্যান্ড গেট নাকি অর গেটের জন্য? উম, স্যার যে কোনো একটা দেখাইলেই হয়, আমার জাস্ট ওই দুইটা ইনপুট আউটপুটে একটু অ্যান্ড প্রবলেম গেট, হচ্ছে। স্যার অ্যান্ড গেট একটু দেখাইলে বেটার আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা একটা অ্যান্ড গেট যদি চিন্তা করি, একটা অ্যান্ড গেট দেখতে হবে এরকম, এখানে ধরো 100K, এখানে 1K, এখানে ডায়োড D1, এখানে হচ্ছে 1K। আচ্ছা, এখানে আমাদের দুটো ইনপুট থাকে তাই তো, A B, আর হচ্ছে এখানে থাকে আমাদের 5 ভোল্ট। তো আমরা প্রথমত এখান থেকে আমরা কি নিই, আউটপুটটা নিই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমত চিন্তা করি যে আমাদের বোথ ইনপুট আর লো। তো তোমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে তোমাদের লজিকটা কত বলতেছে লো এর জন্য। সাপোজ আমি ধরে নিলাম জিরো করে, A0, B0। আচ্ছা, আউটপুট কত পাওয়া উচিত, জিরোর কাছাকাছি কিছু একটা পাওয়া উচিত, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি, আমরা যদি এখানে জিরো দেই, এখানেও জিরো দেই, আর এখানে 5, তো ডায়োডের পি সাইডে কি আসতেছে 5, আর এন সাইডে কত, জিরো না? তাহলে ডায়োড গুলো কি অন হবে নাকি অফ থাকবে এই কেসে? দেখো ডায়োডের পি সাইডে হাই আসতেছে, এন সাইডে লো আসতেছে। তো আমরা বলতে পারি D1, D2, বোথ ডায়োড উইল বি অন। অ্যাকচুয়ালি অন বলাটা ঠিক না, কন্ডাক্টিং বলাটা অ্যাকচুয়ালি মোর অ্যাকুরেট আর কি। হ্যাঁ, সো আমরা কন্ডাক্টিং বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি কি, যে আমাদের ডায়োড যদি অন হয় তাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি এভাবে, ঠিক আছে? আচ্ছা, করলাম তাহলে। এটা হচ্ছে 100K, এখানে হচ্ছে তোমার 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুট V0। এখানে আরেকটা 0 ভোল্ট, এখানে 1K, 1K, 0.7, 0.7। আচ্ছা, এখন আহ, আমরা ধরে নিব যে এই পয়েন্টে আমরা কি একটা KCL অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো আমরা ধরে নিব যে আমাদের সবগুলো কারেন্ট, ধরো এখানে একটা কারেন্ট আসছে I, এটা ধরো দুই ভাগে এসে ডিভাইড হয়ে যাচ্ছে, সাপোজ এরকম হচ্ছে আর কি ঘটনাটা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি I সমান সমান I1 প্লাস I2 বাই অ্যাপ্লাইং KCL এই নোডে, ঠিক আছে? কারণ দেখো ইনকামিং কারেন্ট হচ্ছে শুধু আউটগোয়িং কে I1 আর I2। তো ইনকামিং কারেন্ট সমান সমান কি, সামেশন অফ আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন কারেন্ট গুলো কিভাবে ক্যালকুলেট করে শিখেছিলাম, দেখো আই কারেন্টের এই টার্মিনালে কত আছে 5, এই টার্মিনালে কত V0, তাহলে 5 মাইনাস V0, আর মাঝখানে রেজিস্ট্যান্সটা কত পড়ছে 100K, সো নিচে কি হবে 100 ইকুয়ালস টু। এবার দেখো এখানে কত ভোল্টেজ V0, আর এখানে কত, জিরো। সো I1টা হচ্ছে V0 মাইনাস জিরো। বাট একটু খেয়াল করি, আমরা ধরে নিচ্ছি কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এদিকে, আর 0.7টা যাচ্ছে কারেন্টটা কোন দিকে যায়, ডান দিকে। তাহলে কি এটা কন্ট্রাডিক্ট করতেছে আমাদের কারেন্টের ডিরেকশনের সাথে, সো এই ভোল্টেজটা কি হবে, নেগেটিভ। 0.7 ডিভাইডেড বাই কত, 1, প্লাস সিমিলারলি নিচের কেসটাও দেখো সেম, V0 মাইনাস জিরো মাইনাস 0.7/1। সো তোমরা একটু ক্যালকুলেট করে বলো ক্যালকুলেটারে যে এই V0টা কত আসে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করার ক্রাইটেরিয়া, ওকে? যে কোয়েশ্চেন করছিল আই থিঙ্ক ফাহমিদা, তো তোমার কি ইয়াটা কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝছি।
জিরো জিরো আচ্ছা, এটা বুঝেছি স্যার, ফাইভ ফাইভ এটা একটু আরেক দেখান। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, তোমরা হচ্ছে স্যার যে আগে। হ্যাঁ এখানে হচ্ছে আউটপুট যে নোডটা ছিল ভি নোড, ওইখান থেকে যদি আমি ওই যে 5 ভোল্ট যে কারেন্টটা এন্টারিং কারেন্ট দেখাইছেন ওটাকে যদি আমি আউটগোয়িং কারেন্ট ধরতাম হ্যাঁ তাহলে হচ্ছে সবগুলো এক সাইডে ওইটা জিরো হয়ে যেত, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আসছে, অ্যান্সার, সমস্যা নেই। তুমি যেভাবে ধরো কারেন্ট আর কি, এটা তোমার ইচ্ছা, বাট কারেন্ট বের করার সময় হয়তো নেগেটিভ আসতে হবে। বুঝতে ঠিক পারছি, আছে। ওকে। আচ্ছা, আচ্ছা, ভিনোটা কত আসছে, কেউ কি ক্যালকুলেট করছো? 0.721। আচ্ছা, 0.721 ভোল্ট। আচ্ছা, এবার একটু পাওয়ার ডিসিপেশনটাও দেখাই দিই, আমরা যেহেতু এতটুকু করছি। তো পাওয়ার ডিসিপেশনটা কি হবে দেখি, এর আগে আমরা কারেন্ট আই গুলা বের করে নেবো। আই কারেন্টটা কি অ্যাকচুয়ালি, দেখো আই হচ্ছে 5 - ভি নট, তো আমরা জানি। তো 100 এখন বসে দিলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, আই পেয়ে যাবো। আর I1 আর I2 কি হবে, একই হবে। ওদের ভ্যালু হচ্ছে ভি নট -0.7/1। সো এখান থেকে আমরা কি বের করে নেবো, I1 আর I2 ক্যালকুলেট করে নেবো। ঠিক আছে, সো I1 I2 পেয়ে গেছি। এবার দেখো আমার একটা পাওয়ার ডিসিপেট হবে 100K এর across। আর এই 100K দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে হচ্ছে কত, আই। তাহলে আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আশা করি। দেখো এখানে এই 100K এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে কি আই। তাহলে আমরা কি জানি, I² ইন্টু আর প্লাস। আচ্ছা, এবার দেখো এই 1K এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1, সেটা কি হবে, I1² ইন্টু 1। এই এই 1K এর ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, I2, তো I2² ইন্টু 1। আর এই ভোল্টেজ সোর্স গুলো দিয়ে দেখো, আমাদের ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল দিয়ে যদি কারেন্ট এন্টারিং করে, তাহলে এই ভোল্টেজ সোর্স গুলো কি করে, একটা পাওয়ার ডিসিপেট করে। এবং সেই ডিসিপেটেড পাওয়ার কত হয়, 0.7 × I1 প্লাস 0.7 × I2। তোমরা এই পাওয়ার ডিসিপেশনের সময় একটু সতর্কতার সহিত কাজ করি আর কি। তোমরা অনেকেই ভুল করছো দেখলাম, যখন আমরা ক্লাস টেস্ট নিছিলাম। ঠিক আছে, তোমরা অনেকেই সেম ভুল করতেছো। তো এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করিও, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো যদি কোয়েশ্চেন অ্যান্সারটা ক্লিয়ার হয়, তাহলে এবার আমরা 5 এর জন্য করতাম, তাই তো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে A 5 ভোল্ট আর বিও কত দিব, 5 ভোল্ট দিব। ঠিক আছে, অর্থাৎ বোথ ইনপুটস আর হাই। তো এক্ষেত্রে আমাদের আউটপুট হাই পাওয়া উচিত। তো আমরা দেখি, ধরো আমি এখানে 5 ভোল্ট দিচ্ছি, সরি এটাতে এখানেও চেঞ্জ করতেছি, এটাতে এখানে 5 ভোল্ট দিচ্ছি, এখানেও আমি কত ভোল্ট দিচ্ছি, 5 ভোল্ট। তাহলে তুমি সিম্পলি চিন্তা চিন্তা করো, এই ডায়োডের এন সাইডে কি আসছে, 5 ভোল্ট, পি সাইডেও কত, 5 ভোল্ট। তাহলে ডায়োড গুলো কি কন্ডাক্ট করবে নাকি নন কন্ডাক্টিং হবে বা অফ থাকবে, অফ থাকবে, রাইট। কারণ দেখো ডায়োডের আমরা জানি কি, এন সাইডের ভোল্টেজের তুলনায় পি সাইডের ভোল্টেজ বেশি হতে হয়, বাট আমাদের দুই সাইডে কত চলে আসছে, 5। তাহলে আমাদের ডায়োডটা কি থাকবে, অফ থাকবে। ঠিক আছে, তো ডায়োড যদি অফ থাকে, সার্কিটটা আমি এভাবে আঁকতে পারি। ঠিক আছে, আর এখানে আমাদের কত ছিল, 5 ভোল্ট। তাহলে বলো, আমাদের এই সার্কিট দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করতে পারবে, এই কারেন্টটা জিরো হয়ে যাবে না, কারণ কারেন্ট ফ্লো করার কোনো জায়গা নাই। তাহলে এই 5 ভোল্টটাই আমার আউটপুটে চলে আসবে। ঠিক আছে, আর যেহেতু সার্কিটে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না, তাহলে ডিসিপেটেড পাওয়ার কত হবে, জিরো না। বুঝতে পারছো, আশা করি বোঝা গেছে। আহ আচ্ছা, আশা করি কোশ্চেন আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। সো আই থিঙ্ক ডায়োড লজিক নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কি? স্যার এর বাইরে তো আর অন্য কোন ধরনের কোশ্চেন বা প্যাচানোর মতো কিছু নাই, রাইট স্যার? মানে না খুবই না, আমি তো সিম্পল তোমাদেরকে সবসময় বলছি ডায়োড লজিকে পেঁচানোর মতো কিছুই নাই। ঠিক আছে, যেগুলো আছে। যেগুলো বলছি হ্যাঁ, ওগুলো একটু তোমরা নিজেরা নিজেরা, তোমরা তো, আমি অলওয়েজ সাজেশন দিচ্ছি এটা, যে তোমরা গ্রুপ স্টাডি করো এগুলো নিয়ে, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা তো মনে হয় সবার প্রথমে 350 পড়ছে, তাই না? জি স্যার। স্টার্টিং এ 350 পড়ছে যতটুকু জানা আমার। তো তোমাদের তো হাতে যতটুকু সময় আছে, তোমরা, আমি প্রবলেমের স্টেটমেন্ট গুলো টাইপস আমি অনেক ধরনের, মানে যত ধরনের পসিবিলিটিস আছে সবগুলো ডিসকাস করে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো তোমরা এগুলো ওকে একটু স্যার। নিজেরা নিজেরা কোশ্চেন বানিয়ে চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, কিরকম হতে পারে। আচ্ছা, তো এখন দেখো আমরা ডিটেল সার্কিটে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্ট আর কি। আমি সাজেশন দিব অলওয়েজ ডায়েট লজিকটা আগে করো, তারপর হচ্ছে ডিটেলটা করার চেষ্টা করবো আর কি তোমরা। কারণ আমি আহ, যেটা আমি তোমাদের ক্লাসে বলছি ওটাও এখনো বলতেছি, যে কোশ্চেন আসলে কোন টপিক থেকে তুমি অ্যান্সার করতে চাচ্ছ সেটা টোটালি ডিপেন্ড করে টপিকটার, মানে কোশ্চেন অ্যান্সার করাটা কতটা ইজি আর কি। তো ডায়েট লজিক সবচেয়ে ইজি এনি টাইম কোশ্চেন অ্যান্সার করা। ঠিক আছে, এরপরে তোমাদের ডায়েট ট্রানজিস্টর লজিক, ডিটিএল। ঠিক আছে, এটা থেকে আমরা সাধারণত একটা ন্যান্ড গেট বানানো শিখছিলাম, রাইট। আচ্ছা, আর আমি বলছিলাম ন্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা খেয়াল রাখলে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফো মনে রাখলে আমাদের অনেক ইজি হয়ে যায়, তাই না। তো একটা ন্যান্ড গেটে কি হতো, আমরা টোটাল 4টা ইনপুট কম্বিনেশন পাইতাম, 1 1 এর জন্য 0, বাকি সবগুলোর জন্য কি পেতাম, 1 পেতাম, তাই না। আচ্ছা, আর আমাদের একটা ডিটিএল গেট দেখতে কিরকম ছিল, ডিটিএল দেখতে ছিল টোটালি এরকম।
এখানে ছিল আমাদের আউটপুট, এখানে ছিল আমাদের 5 ভোল্ট, এখানে ছিল 5K, এখানে ছিল 2.2K। এটা আমাদের ডায়োড D1, D2, D3, D4। এখানে ছিল আমাদের দুইটা ইনপুট, রাইট? ওকে। সো একটা সিম্পল জিনিস মাথায় রাখতে বলছিলাম, কথাগুলো হচ্ছে এরকম, দেখো আমাদের আউটপুট যদি জিরো পাইতে হয়, আমাদের ট্রানজিস্টরটা, এই যে টি ট্রানজিস্টর, এটা কিসে থাকতে হবে খেয়াল আছে? স্যাচুরেশনে, তাই না? স্যাচুরেশনে থাকলে আমি আউটপুট জিরো পাইতাম, আর বাকি তিনটা মোডে আমার কি বলছিলাম, আমার সার্কিটটা কাট অফে থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে বলছিলাম। আচ্ছা, আর দেখো আমার ডায়োড, আমার এই ট্রানজিস্টরটা যদি অন হইতে হয়, অন হওয়া মানে কি, স্যাচুরেশন অন হইতে হলে একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে এই এই পয়েন্টের ভোল্টেজটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই পয়েন্টের ভোল্টেজ হুইচ ইজ ভিপি। আচ্ছা, আর একটু বলে দিই তোমাদের, আমি এখন ডিটেল একটা ম্যাথ করাচ্ছি আর কি, ঠিক আছে? তো অনেকে ডিটিএল এর লেকচারের জন্য অ্যাকচুয়ালি ইয়া চাচ্ছিল আর কি, তো যারা চাচ্ছিল তাদেরকে ইম্পর্টেন্সলি একটু বলতেছি যে আমি একটা ম্যাথ করাচ্ছি, তো এটা একটু ভালোভাবে মনোযোগ দাও। এটা করতে পারলে যে কোনো ধরনের কোশ্চেনে সলভ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে যে যে কথাগুলো মাথায় রাখবো আর কি একটা ডিটেল সার্কিট সলভ করার জন্য। প্রথমত এই পি পয়েন্টের ভোল্টেজ যে এখানে হুইচ ইজ ভিপি, এটার আসলে কি মাথায় রাখতে হবে? দেখো আমি জানি কি, আমার ট্রানজিস্টর অন হতে হলে এই যে বেস আর ইমিটার, এখানে বেস আছে আর এখানে কি আছে, ইমিটার। তো এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ড্রপটা কত হতে হয়? 0.5 ভোল্ট। ওকে। আচ্ছা, 0.5 ভোল্ট এই কথাটার মানে হচ্ছে এখানে ভোল্টেজ তো আমরা জানি কি মিটার এন্ডে জিরো, তাহলে এখানে ভোল্টেজটা কত হয়ে যাবে? 0.5 ওই মুহূর্তে। আর ডায়োডের কাট ইন ভোল্টেজ কত করে হয়? 0.6 আর 0.6, মানে এই ডায়োডগুলো অন হতে হলে 0.6 করে ভোল্টেজ মিনিমাম এদের একসে থাকতে হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি 0.5 হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হয়ে যাবে? এই পয়েন্টের ভোল্টেজটা হয়ে যাবে 1.1 ভোল্ট। আর এই পয়েন্টের ভোল্টেজটা কত হয়ে যাবে? 1.7। তার মানে আমাদের ভিপি এটা কত পাচ্ছি আমরা? 1.7 মিনিমাম ভ্যালু, সো দ্যাট আমাদের ট্রানজিস্টরটা কি হয়, অন। তো আমরা এখান থেকে একটা কন্ডিশন খেয়াল রাখতে পারি, আমাদের যে পি পয়েন্টের ভোল্টেজ, এটা যদি 1.7 এর চেয়ে কি হয়, 1.7 ভোল্টের চেয়ে কম হয়, তাহলে আমাদের ট্রানজিস্টরটা কি থাকবে? অফ। আর অফ মানে আমাদের এই জায়গায় কি, কাট অফ। আর ভিপি যদি 1.7 ভোল্টের চেয়ে কি হয়, বেশি হয়, আমাদের ট্রানজিস্টরটা হবে অন। আর অন মানে কি, স্যাচুরেশন, ঠিক আছে? তো এই লজিকটা যদি আমরা খেয়াল রাখতে পারি, আর আমাদের যখন আউটপুট জিরো আসতে হবে, তখন আমাদের ট্রানজিস্টরটাকে কিসে থাকতে হবে? স্যাচুরেশন। আর বাকি তিনটা কেসে আমাদের ট্রানজিস্টরটাকে কাট অফে থাকতে হবে। এই কন্ডিশনটা আমরা চাইলে একটু খেয়াল রাখতে পারি, ঠিক আছে? এখন দেখো তোমাদেরকে পরীক্ষায় যে যে পসিবল টাইপস এর কোশ্চেন গুলো করতে পারে, তোমাদেরকে প্রুফ করতে বলতে পারে যে একটা ডিটেল সার্কিট দিয়ে দিচ্ছে এরকম। তো এখানে টোটাল কয়টা ইনপুট কম্বিনেশন পসিবল? চারটা। তো চারটা ইনপুট কম্বিনেশন থেকে তোমাকে ধরো প্রুফ করতে বলতে পারে এটা কি ধরনের গেট, ঠিক আছে? এটা কি ধরনের এটা গেট, ঠিক আছে? যেমন আমি সিটি ওয়ানে করছিলাম, একটা এন্ড গেট দিয়ে কোন থেকে কোশ্চেন করছিলাম যেটা কি টাইপস এর গেট প্রুফ করা, তো তোমরা কি করতা? চারটা ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট বের করতা, বের করে দেখতে আর কি এটা কোন গেটের ক্যারেক্টারিস্টিক্স কে ফলো করতেছে। সিমিলার কথা এখানেও, এই এই কেসেও তোমাকে কি করতে হবে? এই এক্সপেরিমেন্টটা করে দেখতে হবে, ঠিক আছে? সো আমরা প্রথমত ধরে নিই আমাদের এ হচ্ছে জিরো আর বি জিরো, তার মানে আমি জিরো জিরো দিছি। আচ্ছা তোমরাই বলো এটা আউটপুট কত পাওয়া উচিত জিরো জিরো দিলে? আউটপুটটা কত পাওয়া উচিত? স্যার 1। স্যার 1 পাওয়া উচিত না? এক্স্যাক্টলি ওয়ান, NAND এক্স্যাক্টলি। গেট যেহেতু। এটা হ্যাঁ, এটা আগে থেকে আমরা মাথায় রেখে দিব, তাহলে আমাদের সার্কিটটা কিসে থাকতে হবে? কাট অফে। এটা আমরা একটু অ্যাজাম্পশন রাখবো আর কি মোটামুটি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যদি এখানে জিরো এখানে জিরো আসে, দেখো এখানে কি আসবে, ডায়োডের এই প্রান্তে জিরো আসবে, আর ফাইভটা কোথায় আসবে? এই প্রান্তে। আর এইখানে ডায়োডের এই প্রান্তে জিরো, এই প্রান্তে কাইন্ড অফ ফাইভ। তার মানে আমরা দেখতে পারতেছি কি পি সাইডের ভোল্টেজ ইজ গ্রেটার দেন ইন সাইড ভোল্টেজ। তো আমাদের ডায়োড D1 এন্ড D2 বোথ কি করবে, অ্যাকচুয়ালি কন্ডাক্ট করবে, ঠিক আছে? তো আমরা এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা, আচ্ছা ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকতে যাই, তো আমাদের এই ডায়োডকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? দুটা ভোল্টেজ সোর্স দিয়ে, ঠিক আছে? আচ্ছা, করলাম রিপ্লেস। আচ্ছা, তো দেখো আমাদের এই দুই টার্মিনালে ভোল্টেজ কত। আচ্ছা আবারও বলতেছি, আমাদের লজিক আমি জিরো মানে জিরো ভোল্ট ধরে নিচ্ছি, তোমরা জিরো বলতে জিরো ভোল্ট ধরবা না। তোমাদেরকে লজিক জিরো ধরো এভাবে বলে দিতে পারে কোশ্চেনে, লজিক জিরো ইকুয়ালস টু 0.2 ভোল্ট, লজিক ওয়ান ইকুয়ালস টু 12 ভোল্ট। যা বলবে তা ধরে করবা, কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি কি ডায়োড যখন অন হয়, আমাদের ডায়োডটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি? একটা 0.7 ভোল্টের ডিসি সোর্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। সো এই পয়েন্টের ভোল্টেজ যদি জিরো হয়, এই পয়েন্টের ভোল্টেজটা কত হয়ে যাবে? 0.7। সো দ্যাট দুই পয়েন্টের মাঝখানে ডিফারেন্স আমরা 0.7 ভোল্ট কি করতে পারি, ধরে রাখতে পারি। সিমিলারলি এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট, আর আমাদের ডায়োডের ভোল্টেজটা কত? 0.7। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ কত হয়ে যাবে আবারও?
0.7। আচ্ছা, এনিওয়ে যাই হোক, আমাদের এই যে এই পয়েন্টের ভোল্টেজটা ইম্পর্টেন্ট, উইচ ইজ ভিপি। আচ্ছা, ভিপিটা কি 1.7 এর চেয়ে কম আসছে না বেশি আসছে? কম। তাহলে বলে আমার ট্রানজিস্টরটা কিসে থাকবে? কাট অফে থাকবে, রাইট? এটা আমরা বলতে পারি পারি। আচ্ছা, ট্রানজিস্টর কাট অফে থাকার মানে হচ্ছে এই যে আমরা জানি যে এখান দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, এখান দিয়ে যাওয়া কারেন্ট জিরো। সো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি ডায়োডগুলো কি এরকম ওপেন সার্কিট হয়ে গেছে। ঠিক আছে, ডায়োডগুলো ওপেন সার্কিট হয়ে গেছে, ট্রানজিস্টর কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে এরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা বলো এখান দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে এই সাইড দিয়ে? পারবে না। তাহলে আমি আউটপুটে কত পাবো? 5 ভোল্ট পাবো না? বুঝতে পারছো? বাট এখান দিয়ে কিন্তু একটা কারেন্ট যাবে, এই যে এই পয়েন্টের ভোল্টেজ ভিপি না, তাহলে এখান দিয়ে একটা কারেন্ট পাবো I1। সেই I1টা কত হবে? I1টা হবে, দেখো, এই পয়েন্টের ভোল্টেজ 5 আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0.7, তাহলে 5 - 0.7। আর এখানে একটা ধরো রেজিস্ট্যান্স আছে উইচ ইজ 5K, তাহলে এটা কত হবে? ডিভাইড বাই 5K। দেখো তো এটা একটু কত আসে I1টা। বুঝতে পারছো অ্যানালাইসিস করার সিস্টেমটা? আমাদের এখান দিয়ে I1 কারেন্ট আসবে। তো এই I1টা আমরা একটু বের করি। 0.86। আচ্ছা, 0.86 মিলি অ্যাম্পিয়ার। এবার একটু খেয়াল করি, এই I1টা যখন এখানে আসবে, আসে ওর কাছে কয়টা পথ আছে? দুটা পথ। তো দেখো দুটা পথই দেখতে সেম, এখান দিয়ে গেলেও যা, এখান দিয়ে গেলেও তা, তাই না? তো কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে I1 আর I2 আকারে। তো সরি, এটাকে I2 আর I3 দিই, এটাকে I3 বলি। সো I2 আর I3 কত হবে আমাদের? I1/2। তো উইচ ইজ 0.43 মিলি অ্যাম্পিয়ার। আই হোপ বুঝতে পারছো। তো আমাদের এখন সার্কিট অ্যানালাইসিস করছি, করার পরে দেখো তো, এই যে এই ইনপুট কম্বিনেশন, আমি কি একটা পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করতে পারি? পারি। এই মুহূর্তে 0 0 জন্য আমি এখানে P00 বলতেছি, হ্যাঁ। P00 জন্য আমাদের টোটাল পাওয়ার কনজাম্পশনটা বা পাওয়ার ডিসিপেশনটা কত হবে দেখি। এই যে 5 কিলো ওহম, এই রেজিস্টরটার ভেতর দিয়ে আমার কতটুকু কারেন্ট যাচ্ছে? I1। সো I1 স্কোয়ার ইন্টু 5 প্লাস এই 0.7 ভোল্টের পজিটিভ টার্মিনাল দিয়ে কোন কারেন্ট এন্টার করতেছে? I3। সো 0.7 ইন্টু I3 প্লাস এই যে 0.7 এর পজিটিভ টার্মিনাল দিয়ে কোন কারেন্ট এন্টার করতেছে? I2। তাহলে 0.7 ইন্টু I2। এটা দিলে কি আমরা 0 0 ইনপুট কম্বিনেশনের জন্য পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে। তো এবার আমরা আরেকটা কম্বিনেশন নিব। আমরা আসলে A0 আর B1 নেওয়া যে কথা, A1 আর B0 দুটা কেসই সেম না? আমি একটু আগে বুঝা দিয়েছিলাম, দেখো, তাই না? এই দুটা কেসের মধ্যে যে কোনো একটা আমরা কনসিডার করলেই হবে, দুটা কনসিডার করা আমাদের লাগবে না। ওকে, যে কোনো একটা কনসিডার করবো, আর আরেকটার জন্য সিমিলার অ্যান্সারই পাবো, হ্যাঁ। সো দেখো, আমি ধরো A তে 1 দিছি, B তে 0 দিছি। আচ্ছা, A তে 1, এই কথাটার মানে হচ্ছে A এর ভোল্টেজটা কত? 5 ভোল্ট, আর B এর ভোল্টেজটা 0। আচ্ছা, তাহলে বলো D1টা কি কন্ট্যাক্ট করবে নাকি করবে না ইন দ্যাট কেস? D1 ডায়োডটা, করবে না। এক্স্যাক্টলি, সবাই বুঝতে পারছো D1টা যে কন্ট্যাক্ট করবে না? আচ্ছা, হোপফুলি সবাই বুঝতে পারছো। তো যদি কন্ট্যাক্ট না করে, তাহলে আমাদের এখানে হবে কি, এখানে হচ্ছে আমাদের 5 ভোল্ট, এখানে হচ্ছে আমাদের 0 ভোল্ট। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কেসটা। আচ্ছা, সো আবারও সেম কথা, দেখো এই ডায়োডটা যে অন হয়েছে, এটার এখানে কত? 0.7 ভোল্ট ড্রপ। সো এই টার্মিনালের ভোল্টেজ কত হয়ে যাবে? 0.7 না? দুই টার্মিনালের ভোল্টেজটাকে 0.7 রাখার জন্য। সো ভিপি আবারও কত আসতেছে? ভিপি আবারও লেস দেন 1.7 আসতেছে, হুইচ মিনস আমার সার্কিটটা কিসে থাকবে? আমার ট্রানজিস্টরটা কাট অফে থাকবে। সো কাট অফে থাকলে আমরা জানি কি হয়। আচ্ছা, কাট অফে থাকলে হচ্ছে তোমার এই ডায়োডগুলো কি হয়ে যাবে? এই সাইডটাতে কোনো কারেন্ট যেতে পারবে না, ট্রানজিস্টরটাও কি হয়ে যাবে? কাট হয়ে যাবে। সো আমাদের এই টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, উইচ ইজ 0। আর এখানে আমাদের ভোল্টেজটা কত পাবো? 5 ভোল্ট। সো আবারও এইটা যদি 5K হয়, তাহলে এখানে আবারও সেই I1 কারেন্টটা আসবে। এই I1 কারেন্টটা কত হবে? 5 - 0.7 ডিভাইড বাই 5, উইচ ইজ 0.86 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, এই I1 কারেন্টটা দেখো তো, সে এখান থেকে শুরু হয়েছে, যাত্রা শুরু করে এখানে যখন আসছে, তার কাছে পথ কয়টা? একটাই আছে, সে এখান দিয়ে চলে যাবে না? তাহলে এখানেও কারেন্টটা কত হবে? I1 হবে। ঠিক আছে। আর এই কেসে আমাদের পাওয়ার ডিসিপেশনটা কত হবে 0 1 এর জন্য? আমাদের এই 5 কিলো ওহমের একশো একটা ভোল্টেজ ড্রপ হবে, সরি পাওয়ার, উইচ ইজ I1 স্কোয়ার ইন্টু 5 প্লাস এই 0.7 এর একশো কত হবে? 0.7 ইন্টু I1। আশা করি বুঝতে পারছো। ওকে, কার কোনো কোশ্চেন আছে পাওয়ার ডিসিপেশনটা নিয়ে? আশা করি নাই। তাহলে দেখো P01, এটাতে তুমি পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করে এক্স পাইছো। সাপোজ P10 জন্য কত পাইতা, কেউ বলতে পারবা পাওয়ার ডিসিপেশনটা? সেম হবে স্যার। এক্স্যাক্টলি। সেম হওয়া উচিত হ্যাঁ, স্যার। এক্স্যাক্টলি, তো আমরা ওইটার ক্যালকুলেশন করবো না। আর
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানটা অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ দেখো ওয়ান ওয়ানটাই আমাদের ডিফারেন্ট রেজাল্ট দেয়, রাইট? সো আমাদের ডায়োড লজিক ডিটিএল বা ডায়োড ট্রানজিস্টর লজিকের জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, A1 মানে A5 ভোল্ট আর B5 ভোল্ট। তো এটা আমরা একটু ভালোভাবে করবো। এখান থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে এই ইনপুট কম্বিনেশনস এর জন্য, ঠিক আছে? আচ্ছা, দুইটা যদি ওয়ান হয় আউটপুট কত পাওয়া উচিত বলো তো? 0.2, sir. এক্স্যাক্টলি 0.2 ভোল্ট পাওয়া উচিত আউটপুট। তার মানে আমাদের ট্রানজিস্টরটা কিসে আছে? Saturated. ভেরি গুড। দেখো, অফ থাকলে ট্রানজিস্টর কোনো প্রবলেম কিন্তু ছিল না। কেন? কারণ যখন একটা ট্রানজিস্টর অফ থাকে সে তো অফই, অফের মধ্যে কিন্তু দুটো স্টেট নাই। এখন দেখো, ট্রানজিস্টর যদি অন হয় সেই ক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে সে আইদার স্যাচুরেশন হতে পারে অথবা কি হতে পারে, অ্যাক্টিভে চলে যেতে পারে না? আচ্ছা, আমাদের এই সার্কিটটা যদি ট্রানজিস্টর অন থাকা অবস্থায় ট্রানজিস্টরটা যদি অ্যাক্টিভে চলে যায়, আমাদের সার্কিটটাকে ফাংশন করতে পারবে ঠিক মতো? না, আমরা দেখছিলাম, না, তাই না? পারবেন না, স্যার। এক্স্যাক্টলি, তার মানে আমাদের ট্রানজিস্টরটাকে কিসে থাকতে হবে? স্যাচুরেশন। আর স্যাচুরেশনে থাকার কন্ডিশন কি? আমাদের বিটা যে স্যাচুরেশনটা এটা কি হতে হবে? বিটা ফোর্সড বা বিটা অ্যাক্টিভের চেয়ে কি হতে হবে? কম হতে হবে। এটা আমরা দেখছি না? ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রেখে আমি বলে দিচ্ছি এখান থেকে আরেকটা কি ধরনের কোশ্চেন অ্যারাইজ করতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা। সো আমরা অ্যানালাইসিসটা একটু করে আসি। আচ্ছা, আহ কোথায় আমাদের সার্কিটটা? ওই যে এখানে। এবার আমি এ আর বি দুটাই 5 ভোল্ট করে দিলাম। তো তোমরা আশা করি বুঝে গেছো আমাদের ডায়োড D1 D2 দুটাই কি হবে এবার? অফ হবে, তাই না? আচ্ছা, ডায়োড D1 D2 দুটাই অফ হবে। তো আমরা আঁকা শুরু করি ডায়োডটা। এখানে আমরা 5 ভোল্ট দিচ্ছি, অফ। এখানে আমরা 5 ভোল্ট দিচ্ছি, অফ। আর ট্রানজিস্টরটা অন আছে, তার মানে এই পথটা পুরোপুরি অন হয়ে যাবে। আর এই পয়েন্টের ভোল্টেজটা ভিপি আমরা একটু পরে বের করে দেখবো এটা কত আসে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের দুটো ডায়োডই কি হয়ে যাবে? অন হয়ে যাবে এই ক্ষেত্রে। আর আমাদের ট্রানজিস্টরটা কি থাকবে? অন থাকবে, উইচ ইজ ইন স্যাচুরেশন মোড, ঠিক আছে? হুম। এখানে হচ্ছে আমরা 5K পাবো। আর এখানে আমাদের 5K, এখানে হচ্ছে 2.2K, এখানে হচ্ছে কত ভোল্ট? 5 ভোল্ট। এখানে হচ্ছে আমার আউটপুটটা V0। আচ্ছা, আমাদের ট্রানজিস্টরটা কিসে আছে বলতো? আমরা জানি যে স্যাচুরেশন আছে, আমরা একটু পরে প্রুভও করে দেখবো, বাট আমি বলছিলাম যে আমরা আগে অ্যাজিউম করে নিবো। সো তোমরা চাইলে লিখতে পারো যে আওয়ার অ্যাজাম্পশন ইজ দ্যাট আওয়ার ট্রানজিস্টর অপারেটস ইন কি? স্যাচুরেশন মোড। আওয়ার ট্রানজিস্টর অপারেটস ইন স্যাচুরেশন মোড। আচ্ছা, স্যাচুরেশন মোডে যদি অপারেট করে তাহলে এই কালেক্টর আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হয়? আমরা জানি 0.2 ভোল্ট। আর বেস আর ইমিটারের মাঝখানে কত হইতে হয়? 0.8 ভোল্ট। আচ্ছা, এগুলো যা দেয়া থাকবে তাই ইউজ করবা আর কি, ঠিক আছে? এগুলো যা দিবে তাই ইউজ করবা। সো দেখো, এখানে যদি 0.8 ভোল্ট ডিফারেন্স ধরতে হয় বেস আর এমিটারের মাঝখানে, আমরা জানি আমাদের এমিটারের ভোল্টেজটা কত ছিল, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে যাবে? 0.8। আর ডায়োডের দুই টার্মিনালের ভোল্টেজ অন অবস্থায় কত হয়? 0.7। তাহলে এই টার্মিনালের ভোল্টেজ কত হয়ে যাবে? 1.5। এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কত? 0.7। তাহলে এখানে ভোল্টেজটা কত হয়ে যাবে? 2.2 ভোল্ট। তাহলে বলো আমাদের ভিপিটা 1.7 এর চেয়ে বড় নাকি ছোট? বড়। তাহলে আমরা যে একটু আগে অ্যাজাম্পশন করছি আমাদের ট্রানজিস্টরটা স্যাচুরেশনে আছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক নাই। আমরা প্রুভ করতে পারছি আমাদের ট্রানজিস্টরটা কিসে আছে? স্যাচুরেশনে আছে, ঠিক আছে? এবার কাজ সার্কিট অ্যানালাইসিস করা। তো দেখি আমরা এই কারেন্টটা বের করতে পারবো না, আইসি। দেখো, আমাদের V0 কিন্তু 0.2 ভোল্ট, রাইট? সো আমরা আইসিটা বের করতে পারবো কিভাবে? আইসি হচ্ছে 5 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 2.2। দেখি বলো তো এটা কত আসে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, ঠিক আছে, আমরা যখন ক্যালকুলেশন গুলো করতেছি। 2.1818. ওকে, 2.1818 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে I1 ধরুন। তো এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 2.2, আর এখানে কত? 5, আর মাঝখানে একটা 5K রেজিস্টার পড়ছে। সো 5 মাইনাস 2.2 ডিভাইডেড বাই 5। তো এই I1টা কত আসে? 0.56. 0.56 মিলি অ্যাম্পিয়ার। সো একটু দেখি আমরা যে এই I1টা অ্যাকচুয়ালি এখান দিয়ে ফ্লো করে করে আর কোনো তো পথ নাই, সে এখানে আসবে না, এখান পর্যন্ত কিন্তু I1ই আসবে। এবার দেখো দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে তোমার বেসে। সো এই কারেন্টের নাম দিলাম আমরা IB, এটা ইম্পর্টেন্ট, এটা বের করতে হবে। আর আরেকটা কারেন্ট আমাদের কোন দিকে চলে যাবে? নিচে। এটার নাম দিলাম I2। I2টা আমরা বের করতে পারবো কিভাবে দেখো। I2টা কিভাবে বের করবো, যে আমাদের এই টার্মিনালে ভোল্টেজ হচ্ছে কত? 0.8 ভোল্ট। আর নিচে টার্মিনালে ভোল্টেজ কত? 0 ভোল্ট। আর মাঝখানে একটা 5K রেজিস্টার করছে। তো 0.8/5 এটা কত আসবে? 0.4 আসবে আই গেস। আচ্ছা, 0.8 কে 5 দিয়ে ভাগ দাও, দেখো এটা কত আসে।
0.16. আচ্ছা 0.16 মিলি অ্যাম্পিয়ার। তো দেখো আমাদের এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে আমার দেখো I1 কারেন্ট এন্টার করছে, I2 আর IB লিভ করছে। তো এখান থেকে আমরা বেস কারেন্টটা বের করতে পারবো না? দেখো এটা কত আসে, I1 মাইনাস I2 করলে এটা 0.4 মিলি অ্যাম্পিয়ার আসছে, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে বলো তো, আমরা আইবি আর আইসি ক্যালকুলেট করছি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে পাওয়ার ডিসিপেশনটা ক্যালকুলেট করা যাবে না এখন এই কেসে? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখা দিই পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করার আগে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যখন একটা ডিটেইল ন্যান্ড গেট নিয়ে আমরা আলোচনা করতেছি, তখন আমাদের একটা কেসই আছে উইচ ইজ 1 1। তখন আমার ট্রানজিস্টর টিটা কিসে থাকতেছে? স্যাচুরেশনে থাকতেছে, ঠিক আছে। আর আমরা চাই কি, এই কন্ডিশনে আমাদের ট্রানজিস্টরটা কিসে থাকুক? স্যাচুরেশনেই থাকুক। আর স্যাচুরেশনে থাকার একটা কন্ডিশন হচ্ছে এই স্যাচুরেশনের যে বিটাটা, এটা অবশ্যই তোমার কি হতে হবে? বিটা ফোর্সের চেয়ে লেস হতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা ক্যালকুলেশন করার পর একটু বিটা সেটটা ক্যালকুলেট করবো, হুইচ ইজ আইসি বাই আইবি। দেখো তো কত আসে। আমরা তো আইসি আর আইবি বের করছি না, একটু ভাগ দিয়ে দেখো। একটা হচ্ছে 2.1818, আর একটা হচ্ছে 0.4। 5.4545 আসে স্যার। 4 5। আচ্ছা, তো একটা জিনিস একটু বুঝি, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এটাকে বলা হয় বিটা মিনিমাম। মানে কি? মানে বলতে চাচ্ছে আমার ট্রানজিস্টর বিটা মিনিমাম লিস্ট এত হতে হবে, নাহলে কি সমস্যা। দেখো আমি যদি বলতাম আমার এই সার্কিটের বিটা এফটা হচ্ছে 5, সাপোজ 5, তাহলে কি হতো? দেখো তো আমার বিটা স্যাচুরেশন যেটা, এটা কি বিটা এফ এর চেয়ে বেশি হতো না কম হতো? মানে ফরওয়ার্ডের চেয়ে বেশি হয়ে যেত না? আর বেশি হলে বলো আমার ট্রানজিস্টরটা কি আর স্যাচুরেশনে থাকতো নাকি অ্যাক্টিভে চলে যেত? অ্যাক্টিভে চলে যেত স্যার। অ্যাক্টিভে চলে যেত, সার্কিটটা কি করতো? মেল ফাংশন করতো। সো আমরা চাই কি আমাদের ট্রানজিস্টরটা কিসে থাকুক? স্যাচুরেশনে থাকুক। তো তোমাকে মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন হয়তো বা করতে পারে যে আমরা আমাদের ট্রানজিস্টরটাকে মানে স্যাচুরেশনে রাখার জন্য বিটা মিনিমামটা কত হবে। সো তোমরা 1 1 ডিটিএল ন্যান্ড গেটের জন্য 1 1 কেসের বিটা স্যাচুরেশনটা বের করবা, কারণ এই কেসে তোমার কি থাকে? স্যাচুরেশন মোডে থাকে। এটাই হচ্ছে তোমার বিটা মিনিমাম। মানে আমার মিনিমাম ট্রানজিস্টরের বিটা এত হতে হবে, সো দ্যাট আমাদের ট্রানজিস্টরটা কি করে? খুব ভালোভাবে ফাংশন করতে পারে, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, সো এটা একটা মাঝখানে কোশ্চেন আমি একটু ডিসকাস করছি আর কি। সো এই টাইপের কোশ্চেন হয়তো বা তোমরা ফেস করতে পারো। সো এবার আমরা একটু দেখি পাওয়ার ডিসিপেশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি এই কেসে। সো দেখি, দেখো প্রথমত আমার এই 5K যেটা, এটার মধ্যে যে একটা কারেন্ট যাচ্ছে উইচ ইজ I1। সো এই পাওয়ার ডিসিপেশনটা কত হবে? I1 স্কোয়ার ইন্টু 5। আর এই 0.7 ভোল্ট দুইটার মধ্যে দিয়ে I1 কারেন্ট এন্টার করতেছে, সরি, এই যে পজিটিভ টার্মিনাল দিয়ে আমার কি করতেছে? কারেন্ট এন্টার করতেছে। তাহলে 0.7 ইন্টু কত? I1। আর যেহেতু দুটাই সেম, তাহলে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস। এবার দেখো এই যে 5K, এটার মধ্যে দিয়ে আমার কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? I2। সেটা কত হবে? I2 স্কোয়ার ইন্টু 5, প্লাস। আর এই 2.2 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইসি। সেটা কি হবে? আইসি স্কোয়ার ইন্টু 5, প্লাস। আর এই যে কালেক্টর ইমিটার যে ভোল্টেজটা 0.2, এটা দেখো এই পজিটিভ টার্মিনাল দিয়ে কিন্তু আইসি কারেন্ট এন্টার করতেছে। তো আমি বলছিলাম তুমি আইসি বসাতে পারো, আইই বসাতে পারো, ইচ্ছা। তো আমরা এখানে কত বসাতে পারবো? 0.2 ইন্টু আইসি, প্লাস এই যে 0.8 ভোল্ট, এটারও কিন্তু পজিটিভ টার্মিনাল দিয়ে কে এন্টার করতেছে? বেস কারেন্ট। তো এখানে কত হবে? 0.8 ইন্টু আইবি। এটাই কি হবে? আমার টোটাল পাওয়ার ডিসিপেশন। বোঝা গেছে? আমরা কিন্তু তাহলে চারটা কেসের কি করছি? পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করে ফেলছি। কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারো এটা নিয়ে। স্যার, হ্যাঁ বলো। স্যার পাওয়ার ডিসিপেশন হচ্ছে 0.7 ভোল্টের যে সোর্সটা আছে সেখানে হ্যাঁ, যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকে তাহলে কি পাওয়ার ডিসিপেশন হবে? না, পাওয়ার সাপ্লাই হতো এই ক্ষেত্রে, ঠিক আছে। দেখো একটা আচ্ছা। ভোল্টেজ সোর্স, তো এটার এখান দিয়ে কারেন্ট যাওয়া মানে কি? পাওয়ার সাপ্লাই হচ্ছে এই ভোল্টেজ সোর্সের দ্বারা, ঠিক আছে। আর যদি এরকম কেস দেখো যে কখনো পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা এন্টার করতেছে, এক্ষেত্রে পাওয়ারটা ডিসিপেট করতেছে, ঠিক আছে। আর আমরা এই কোর্সে সবসময় দেখবা যে মোস্ট অফ দ্য টাইমই তোমার ভোল্টেজের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করে বসে আছে। সবগুলা কেসে করে দেখিও। তো ওই ক্ষেত্রে আমরা বলছি কি পাওয়ারটা ডিসিপেট করে, ঠিক আছে। স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস, তো আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে টোটাল চারটা কম্বিনেশন দেখছিলাম: 0 0, 0 1, 1 0, 1 1। তো আমরা পাওয়ার ডিসিপেশনটা ধরো চারোটা কেসে ক্যালকুলেট করলাম। পাওয়ার ডিসিপেশন ধরো আমাদের 0 0 জন্য পাওয়ার ডিসিপেশনটা আসছে ওয়াই, 0 1 এর জন্য যদি এক্স আসে, 1 0 জন্য কত আসবে? এটার জন্য এক্স আসবে। আর 1 1 এর জন্য ধরো জেড আসছে। তো তোমাকে যদি কখনো পরীক্ষায় কোশ্চেন করা হয় এভারেজ পাওয়ার ডিসিপেশন,
এভারেজ পাওয়ার ডিসিপেশন ইন আ টিটিএল সার্কিট। তো এক্ষেত্রে আসলে তোমরা বুঝতে পারতেছো আমরা টোটাল কয়টা কেস আছে, চারটা কেস যেহেতু আছে, চারটা কেসের কি করব, সামেশন নিব, নিয়ে সেটাকে কত দিয়ে ডিভাইড করে দিলে হবে, 4 দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু আমরা কি পেয়ে যাই, এভারেজ পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাই। ঠিক আছে, তো তোমাকে এভারেজ পাওয়ার ডিসিপেশন বের করতে বলতে পারে এখানে না, ডিএল লজিকেও। ডিএল লজিকেও যেহেতু আমাদের একাধিক টাইপের কেস আছে, সাপোজ 3টা কেস আছে বা 4টা কেস আছে ইনপুটের, তোমাকে পাওয়ার ডিসিপেশন বের করতে বলতে পারে, অথবা কি এভারেজ পাওয়ার ডিসিপেশন বের করতে বলতে পারে, অথবা ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করতে বলতে পারে, ইন এনি কেস। ঠিক আছে, তার কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের লাস্ট, এটা হচ্ছে টিটিএল। টিটিএল নিয়ে বলার কিছুই নাই, ক্লাসে যেটা করেছে এর বাইরে তো কিছু নাই, ওইটাই আবারও ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, ওইটাই তোমরা একটু ভালোভাবে দেখবা। ঠিক আছে, সার্কিটের অপারেশনটা প্লাস পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করা। ঠিক আছে, সার্কিটের অপারেশন প্লাস পাওয়ার ডিসিপেশন। ওকে, আমি একটা লেকচার দিয়েও রাখছি, ওখানে আমরা দেখছিলাম টিটিএলটা, একটা টিটিএল এর ভিন্ন ভিন্ন ইনপুট বা আউটপুটের জন্য কিভাবে আউটপুট ভোল্টেজটা হয়ে থাকে, অথবা কি তোমার পাওয়ার ডিসিপেশনটা হয়ে থাকে। সো ওইটা একটু ভালোভাবে আবার দেখতে পারো, হ্যাঁ, প্র্যাকটিস করে আসতে পারো। আর টিটিএলও কিন্তু আমরা কি করছিলাম, ন্যান্ড গেট করছিলাম, তার মানে ঝামেলা কোথায়, ওয়ান ওয়ানে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, তো আমরা একটু টিটিএল এ দেখি এখন আসলে। আর ধরো টিটিএল তো বলে দিছি, অ্যাকচুয়ালি আমরা অপারেশনটা দেখবো, মানে ডিফারেন্ট টাইপস অফ ইনপুটের জন্য আউটপুটটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এন্ড ফর ডিফারেন্ট ইনপুটস কি করা, পাওয়ার ডিসিপেশনটা কি করা, ক্যালকুলেট করা। ঠিক আছে, এটাই আসলে ইম্পর্টেন্ট আর কি, যেহেতু কিছু নাই আর কি সিলেবাসে টিটিএল থেকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা এখন একটা টিটিএল সার্কিট একটু দেখি, যে আমাদের টিটিএল সার্কিটের ওভারঅল জিনিসটা। এখানে আমাদের দুটো ইনপুট থাকতো, এ আর বি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভি নট। ওকে, আচ্ছা, তো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর T1, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর T2, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর ধরো T3। ঠিক আছে, আচ্ছা, দেখি তোমরাই বলো, আমি যদি এ আর বি জিরো বসাই, আউটপুটে কি পাবো, ওয়ান পাবো নাকি জিরো পাবো, মানে 5 ভোল্ট পাবো নাকি অন্য কিছু পাবো? ইনপুট দুইটাই জিরো জিরো। একটু আগে বলে দিচ্ছি, গেটটা কি বলতো, টিটিএল আমরা যে গেটটা পড়ছি এটার নাম কি, NAND গেট। নাইন গেট। তাহলে যদি ইনপুট বোথ ইনপুটস আর জিরো হয়, আউটপুট কি হবে, স্যার ওয়ান। ওয়ান হবে স্যার, ওয়ান। ওয়ান হবে, তার মানে কি 5 ভোল্ট, রাইট, ওয়ান হবে, লজিক ওয়ান বা 5 ভোল্ট। আচ্ছা, তাহলে বলে T3টাকে কিসে থাকতে হবে, কাট অফ নাকি স্যাচুরেশনে থাকতে হবে? কাট অফ। এক্স্যাক্টলি, তোমরা এগুলো একটু ধরে নিতে হবে আর কি আগে আগে। ঠিক আছে, T3 কিসে থাকবে, কাট অফে। তার মানে T3 এর এখান দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে না, তাই না? সো T3টা কিসে, কাট অফে, এরকম, রাইট। তাহলে তাহলে তো দেখো এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারেন্টটা হয়ে যাবে কত, জিরো। এটার নাম দিই I3। আর এখানে তাহলে আউটপুটটা কত পাবো, 5 ভোল্ট পাবো। আচ্ছা, T3 যদি কাট অফে থাকে, তাহলে T2 কিসে থাকবে বলো তো, T2 ও কাট অফে থাকবে। স্যাচুরেশন। T2 কাট অফে থাকবে, তো T2 যদি স্যাচুরেশন হতো, T3 অন হয়ে যেত। দেখো, T2 তে যদি কারেন্ট যাইতো, সাপোজ এখানে যদি কারেন্ট যাইতো, হ্যাঁ, ধর একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ কারেন্ট যেত, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকতো না, এই ভোল্টেজটা কিন্তু T3 কে অন করতে পারতো। যেহেতু কোনো ভোল্টেজ নাই, তার মানে T2টাও কি ছিল, কাট অফে ছিল, এটা আমরা বলতে পারি। উম, মানে স্যার প্রিভিয়াস ইয়াটাতে যদি না থাকে তাহলে হচ্ছে পরেরটাতেও থাকবে না, মানে দুইটাই কাট অফে থাকবে, হ্যাঁ, রাইট? একটা সিম্পল জিনিস চিন্তা করো। আচ্ছা, একটু সিম্পল জিনিস চিন্তা করো, ধরো এই T3টা আছে, ঠিক আছে, এখানে ধরো 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, সাপোজ, এর চেয়ে বেশি তো যায়, আমরা দেখছি ইমিটার দিয়ে, তাই না? তাহলে বলো এই পয়েন্টের ভোল্টেজটা কত হতো বলো তো, ভিটা 1 ভোল্ট হয়ে যেত না? ওকে, আর এই T3টা অন হওয়ার জন্য এই দুই টার্মিনালের ভোল্টেজ কত লাগে, 0.5 না? 0.5 এর চেয়ে বেশি আছে না কম আছে বলো, এখন এই ওয়ানটা যে আসছে, বেশি আছে স্যার স্যার। বেশি আছে। বেশি আছে, তাহলে T3 অন হয়ে যেত না? তার মানে জি স্যার, T3 তখন কাট মনে অফ মানে হতো। T2 কেও কাট অফ হতে হবে, ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে, so আমরা এটা একটু মুছে দিই, আমাদের এগুলা সব কাট অফে চলে গেছে, এটাও কাট অফে চলে গেছে। তার মানে দেখো আমার পুরো সার্কিটটা এখন দেখতে এরকম হয়ে গেছে না?
এখানে বলো তাহলে 1 নাম্বার যে ট্রানজিস্টর, এখানে কালেক্টর কারেন্টটা কত হবে? এখানে কোনো কানেকশন, এটা জিরো হতে হবে না? এছাড়া আর কোনো ওয়ে আছে ওর কাছে? না স্যার। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে দেখো আমাদের টি1টা কিসে থাকতে হবে? স্যাচুরেশন। কেন? একটু পরে আসতেছে, আমরা প্রুফ করে। আমরা এটা একটু ধরে রাখতে হবে, এই জিনিসটা ভুলে গেলে পরীক্ষায় করতে পারবা না। আমাদের টি1টা কিসে থাকতে হবে? স্যাচুরেশনে থাকতে হবে। ওগুলা না হয় তুমি একটু চিন্তা করলেই মাথায় আসবে, কিন্তু যদি এটা ভুলে যাও যে টি1টা স্যাচুরেশনে থাকে এই কেসে, তাহলে একটু হয়তো বা ঝামেলা হয়ে যাবে। বাট একটু এক্সপেরিমেন্ট করলেই তুমি, চিন্তা করলে বা একটু প্র্যাকটিস করলে মাথায় রাখতে পারবা। বা আমরা একটু পরেই দেখবো আসলে এটা যে স্যাচুরেশনে থাকে। আচ্ছা, তো দেখো স্যাচুরেশনে যদি থাকে তাহলে বলো এমিটার আর ভোল্টেজের বেজের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত হয়? 0.8 ভোল্ট হয় না? 0.8 ভোল্ট হয়। আর আমাদের লজিক জিরো গুলা কত ধরে নিয়েছিলাম ডিটিএল আর টিপিএল এ? 0.2 জিরো করে, তাই না? পয়েন্ট টু এক্স্যাক্টলি। আমি কিন্তু বোথ আর লো চিন্তা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে বলো এই পয়েন্টের ভোল্টেজ যেটা ভিপি, এটা কত হবে? দেখো এখানে ভোল্টেজ 0.2, আর এই দুই টার্মিনালের মাঝখানে যদি 0.8 ভোল্টেজ জিরো ডিফারেন্স পয়েন্ট থাকে, তো সিক্স 1 হবে না? ও ইয়েস স্যার, 1 হবে। 1 হবে। তাহলে দেখো এই কারেন্টটাকে আমরা বের করতে পারবো। এটাই আইবি না আমাদের? দেখো তো 1 নাম্বার ট্রানজিস্টরের, ইয়েস স্যার। এটা হচ্ছে আমাদের আইবি 1। আইবি 1টা কত? 5 - 1/4, উইচ ইজ কত? 1 মিলি অ্যাম্পিয়ার। ওকে। আচ্ছা, আর আই ই কত আমরা জানি? টোটাল ইমিটার কারেন্ট ইকুয়ালস টু কি? বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। কালেক্টরের কোনো কারেন্ট আছে? নাই, তাহলে ইমিটার কারেন্টটাও কত? 1 মিলি অ্যাম্পিয়ার না? বোঝা গেছে? ইয়েস স্যার। কিন্তু আমাদের টিটিএল সার্কিটে ইমিটার কয়টা? দুইটা। দুইটা। সো আমাদের এখানে ইমিটার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে আইই এ আর হচ্ছে তোমার কি আইই বি। ওকে, সো আইই এটা কত হবে আর আইই বিটা কি জিরো হবে? পয়েন্ট ইকুয়ালি হবে। ফাইভ মিলি অ্যাম্পিয়ার। এক্স্যাক্টলি, টোটাল ইমিটার কারেন্টটা কি হয়ে যাবে? দুই ভাগে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, সেটা কত হয়ে যাবে? 0.5 মিলি অ্যাম্পিয়ার। এই কন্ডিশনের জন্য কি আমরা ডিসিপেটেড পাওয়ারটা ক্যালকুলেট করতে পারবো? একটু করি, কাজ আছে, দেখো তাহলে আমরা করি। আমাদের এই 4 কিলো ওহমের ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইবি 1 স্কোয়ার ইন্টু 4 প্লাস 0.8 হচ্ছে টোটাল ডিফারেন্স, আর এটার ভিতর দিয়ে কে যাচ্ছে? আমাদের এমিটার কারেন্টে যাচ্ছে, রাইট? সো বা বেস কারেন্ট অ্যাকচুয়ালি আইবি 1 দাও, তাহলে আমরা টোটাল ডিসিপেটেড পাওয়ারটা পেয়ে যাবো। একটু ক্যালকুলেট করো তো কত আসে। 1.4 মিলিওয়াট। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? এবার একটু মনোযোগ দিয়ে শোনো। 1.4 মিলিওয়াট, ঠিক আছে। আমি তোমাকে ধরো বললাম এই সিমিলার টিটিএল একটা NAND গেট। আচ্ছা, এটা তো আমরা অ্যানালাইসিস করে ফেলছি। যাই হোক, একটু আমি ঠিক করার চেষ্টা করি পুরোটা। এখানে রেজিস্টারটা আমি দিইনি, ধরো এই রেজিস্টারটার নাম দিলাম আর, একটা আননোন রেজিস্ট্যান্স দিয়ে দিছিলাম তোমাদের ধরো পরীক্ষায়, ঠিক আছে। বললাম তুমি সার্কিটটা ডিজাইন করো সো দ্যাট আমার ডিসিপেটেড পাওয়ারটা 0.5 মিলিওয়াট হয় এই কেসে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, মানে তোমাকে বলছি একটা আর এর ভ্যালু কি করতে, সিলেক্ট করতে। ঠিক আছে, একটা আর এর ভ্যালু এমন ভাবে সিলেক্ট করো যেন আমার ডিসিপেটেড পাওয়ারটা কত হয়? 0.5 মিলিওয়াট। তাহলে এখন তোমাকে কি করতে হবে? এই টোটাল পাওয়ার ডিসিপেশনটা এই ক্ষেত্রে একটু কি করতে হবে? চেঞ্জ করে নিয়ে ক্যালকুলেশন করতে হবে আবার, ঠিক আছে। তো তুমি এখানে কাকে, এই যে এখানে 4 বসাই দিয়েছিলে না, এটা না বসাই কি করবো? তখন একটা আর বসাই যাবে এখানে, ঠিক আছে। একটা আর বসিয়ে তখন ক্যালকুলেট করে তখন ডিসিপেটেড পাওয়ারটা তুমি জানবা, লাইক পি ডিসিপেটেড সমান সমান কত বলো তো? এখান দিয়ে যে কারেন্টটা যাবে ওটা কত? আইবি। তাহলে কত? আইবি স্কোয়ার ইন্টু আর প্লাস কত? আইবি ইন্টু 0.7 না 0.8 না? দেখো তো সবাই, বুঝছো কিনা এই কাজটা। ইয়েস স্যার। এখন দেখো আমি তোমাকে ডিসিপেটেড পাওয়ারটা বলে দিচ্ছি, সেটা কত? 0.5। আইবি কত আমরা একটু দেখি। দেখো আমাদের এই যে এটা হচ্ছে আর ওহমের রেজিস্ট্যান্সটা, উপরের ভোল্টেজটা কত? 5, আর নিচে কত? 1 ভোল্ট দেওয়া আছে। তাহলে আইবি কত? 5 - 1 বাই, এটা হচ্ছে আমাদের আইবি, রাইট? 5 - 1 বাই আর, উইচ ইজ কত? 4 বাই আর। সো এখান থেকে কত পাবো? 4 বাই আর স্কোয়ার ইন্টু আর প্লাস আইবি আবারও কত? 4 বাই আর ইন্টু 0.8। সো এখানে কয়টা আননোন আছে? একটাই। তো আশা করি ক্যালকুলেট করলে পারবা। এটা হবে 16 বাই আর প্লাস 4টা 32.32 বাই আর। সো এই ইকুয়েশনটা সলভ করতে হবে। ইকুয়েশনটা সলভ করলে তুমি কিসের ভ্যালু পেয়ে যাবা? ডিজাইড আর এর ভ্যালু পেয়ে যাবা, সো দ্যাট আমাদের ডিসিপেটেড পাওয়ারটা কত হবে? 0.5 মিলিওয়াট। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে তোমাকে হয়তোবা মানে সার্কিট ডিজাইন করতে দিতে পারে আর কি, ঠিক আছে। আর ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু আর সেট করতে বলতে পারে,
বিভিন্ন ধরনের কন্ডিশন বলে দিতে পারে যে ডিসিপেটেড পাওয়ারটা এত হওয়ার জন্য তোমাকে সার্কিটে কি কি মডিফিকেশন আনতে হবে। ওকে। আর টিটিএল সার্কিটের অপারেশন বা পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করার আমি একটা লেকচার দেওয়া আছে, তোমরা ওইটা একটু দেখে নিও, ঠিক আছে? ওকে টিটিএল নিয়ে স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, আশা করি নাই। তো তোমাদেরকে তো ফ্যান আউট পড়ানো শিখেছিলাম, ফ্যান আউট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নতুন কোনো মডিফিকেশন ফ্যান আউটে থাকবে না। ডিটিএল এর ফ্যান আউট আর আরটিএল এর ফ্যান আউট, ঠিক আছে, দুইটাই একটু ভালোভাবে শিখে আসতে হবে, ঠিক আছে? ফ্যান আউট মাস্ট, বলার কিছুই নাই। তো তোমরা হচ্ছে যে ফ্যান আউট কি করতে হবে, ক্যালকুলেশন করাটা দেখে আসতে হবে ফর বোথ ডিটিএল সার্কিট অ্যান্ড আরটিএল সার্কিট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি বলো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমাদের কি নয়েজ মার্জিন পড়া লাগবে? নয়েজ মার্জিন তোমাদের হচ্ছে যে আরটিএল সার্কিটে আছে, ঠিক আছে? আর কোনো জায়গায় তো নয়েজ নয়েজ মার্জিন নাই। হ্যাঁ, তো আরটিএল সার্কিটে একটু দেখে আসবা নয়েজ মার্জিন। আরই কোনো কোশ্চেন নাই? আশা করি তাহলে তোমাদের প্রিপারেশন ভালো আছে মোটামুটি। আহ, ঠিক আছে। তো কারো আসলে আসলে কারো কোনো কোশ্চেন নাই, মানে কোনো জিজ্ঞাসা নাই কিছুই কি আর? স্যার হ্যাঁ, কোয়েশ্চেন কয়টা হইতে পারে বা এরকম কিছু স্যার? কোশ্চেন হচ্ছে চারটা থাকবে, চারটার মধ্যে হয়তো বা, আচ্ছা চারটার মধ্যে কয়টা অ্যান্সার করতে হবে এটা এখনো শিওর না। তোমরা একটু কোশ্চেনের উপরে পড়ে নিও, আই থিঙ্ক তিনটাই অ্যান্সার করতে বলবে তোমাকে, ঠিক আছে? যেহেতু এবারে পরীক্ষার সময় 1.5 ঘন্টা, সো তিনটা অ্যান্সার করতে বলবে। আর তোমরা একটু জিনিসপাতি শিখে টিকে যাও আর কি, হ্যাঁ মানে অ্যান্সার করার চেষ্টা করিও যতটুকু পসিবল আর কি, ঠিক আছে? উম, প্রথম পরীক্ষায় তো, সো ওইভাবে একটু মেন্টাল প্রিপারেশন রাখিও। আই থিঙ্ক তোমাদেরও এবারে একটু প্রবলেম হয়ে গেছে, একটু না আসলে অনেকটুকুই প্রবলেম হয়ে গেছে, স্যার ছোট অনেক খুবই। শর্ট টাইমে অনেক বড় বড় সিলেবাস কভার করা হচ্ছে তো স্যার, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার টাইম। বুঝতে পারছি, মানে সবারই কষ্ট হচ্ছে, আমি যে ল্যাব টেস্ট গুলো নিচ্ছি সিমিলার প্রবলেম ফেস হচ্ছে কি সব জায়গাতেই। যাই হোক, তো তোমাদের স্যার যদি, হ্যাঁ বলো। স্যার ল্যাবের জন্য কি স্যার আমাদের ওই যে এর আগের দিন আমাদের ল্যাব স্যার উনি ডিসকাস করেছিলেন, যে বলেছিলেন যে জাস্ট একটা সার্কিট ড্রয়িং করতে দেওয়া হবে, আর হচ্ছে সার্কিটটা মানে ওই যে আপনার ব্রেড বোর্ডের মধ্যে বসায় জাস্ট মনে করেন রেডি করে অথবা প্রিপেয়ার করে দিতে হবে স্যার। আর কি কোনো মনে করেন কোশ্চেন বা কিছু কি একটু সাজেশন কি দেওয়া যায় স্যার? হ্যাঁ, দেয়া যায়। আচ্ছা, আমি হচ্ছে, আচ্ছা, ফার্স্ট কথা আমাদের আসতেছি আমি ওখানে। যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আমাদের আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে থিওরি রিলেটেড। ডিটেইলের 1-1 কেসটা কি একটু দেখানো যায়? ডিটেইলের 1-1 কেসটা, আচ্ছা 1-1 কেসটা আমি তোমাকে যে লেকচারটা দেওয়া আছে না ওখানেই দেওয়া আছে অ্যাকচুয়ালি। আমি কি এখানে দেখাবো একবার নাকি ওটা থেকেই করলে হবে, তোমাদের ইচ্ছা? স্যার একবার দেখায় দেন তাহলে আচ্ছা, ভালো ওকে, হবে। ঠিক আছে, তাহলে আমরা টিটিএল এর 1-1 কেসটা একবার দেখে নিই। 1-1 কেসটাই হচ্ছে তোমার ঝামেলা আর কি, ঠিক আছে? সো ওটার পাওয়ার ডিসিপেশনটাই ক্যালকুলেট করতে একটু ভালোভাবে ফোকাস করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে যে স্টার্ট করি টিটিএল এর 1-1 কেসটা। আচ্ছা, তোমাদের তো এমনি রিভার্স অ্যাক্টিভ মোডটা নিয়ে আইডিয়া আছে, রাইট? স্যার আইডিয়া বলতে মানে রিভার্স অ্যাক্টিভ ওটা হলে মানে ডায়োড মানে অফ অফ থাকে এইটুকুই তো, এছাড়া আরো কিছু? ও আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে ওটা একটু ডিসকাস করি। ধরো এটা কি আমাদের একটা ট্রানজিস্টর, তাই না? এটা একটা নর্মাল ট্রানজিস্টর। এখানে থাকে কি আমাদের বেস থাকে, এখানে হচ্ছে আমাদের ইমিটার থাকে, এখানে হচ্ছে আমাদের কি থাকে, কালেক্টর থাকে। নর্মাল ফ্লো কি আমরা জানি যে আমাদের কালেক্টরটা কি করে, কালেক্টর কারেন্টটা নিচে যায়, ইমিটার কারেন্টটা এদিকে আসে, আর বেস কারেন্টটা কি আসে, এদিকে আসে। আর এদিকে কি হয়, বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজ ড্রপটা 0.8 ভোল্ট হয়, তাই তো? এটা কি আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ। ওকে। আর ফরওয়ার্ড অ্যাক্টিভের কন্ডিশন কি, আমাদের বেস ইমিটার জাংশনটা কিসে থাকে, ফরওয়ার্ড বায়াসে থাকে। আর বেস কালেক্টর জাংশনটা কিসে থাকে, রিভার্স বায়াসে থাকে। এটা আমাদের এই এই জিনিসটা তো সবাই জানা আছে, রাইট? ওকে, যদি জানা ইয়েস থাকে স্যার। তাহলে ওটা হচ্ছে জাস্ট একটু আর কি আমি দেখাই দিব আসলে। আমাদের 1-1 কেস অ্যাকচুয়ালি রিভার্স অ্যাক্টিভে চলে আসে, হ্যাঁ, এটাই হচ্ছে দেখতে হবে আমাদের। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা কালেক্টর, ইমিটার, এটা হচ্ছে আমাদের কি বেস, ঠিক আছে? তো আমাদের কোনোভাবে আমরা যদি বুঝতে পারি বেস ইমিটার জাংশনটা রিভার্স বায়াসে আছে, আর বেস কালেক্টর জাংশনটা কিসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এটা কিসের কন্ডিশন, আমাদের রিভার্স অ্যাক্টিভের কন্ডিশন, ঠিক আছে? রিভার্স অ্যাক্টিভ। এখন বেস ইমিটার জাংশন এটা কিভাবে করতে পারে, দেখো ধরো ধরো এখানে ভোল্টেজটা হচ্ছে কত, যে 2 ভোল্ট, এখানে হচ্ছে কোনোভাবে কত, 4 ভোল্ট, আর এখানে আসছে 1 ভোল্ট।
ওকে, আমরা জানি কি, দেখো আমাদের এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, তাই না? তো দেখো বিসি জাংশনে আমরা একটু খেয়াল করি, বিসি জাংশনে বেসের ভোল্টেজ বেশি নাকি কালেক্টরের ভোল্টেজ বেশি? বেসের ভোল্টেজ। আর দেখো বেসটা পি, কালেক্টরটা এন। তো এখানে আমরা বলতে পারি কি এই জাংশনটা এখন ফরওয়ার্ড বাইসে চলে আসছে। এবার বেস আর ইমিটারের ক্ষেত্রে খেয়াল করি, বেজ আর ইমিটারের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, বেজ আর ইমিটার আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবো, দেখো বেজের ভোল্টেজ বেশি না ইমিটারের ভোল্টেজ বেশি? এমিটার। এমিটার। তাহলে দেখো পি এর সাথে কম, এন এর সাথে বেশি, তাহলে এটা কি রিভার্স বাইসের কন্ডিশন না? তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টরটা কিসে চলে আসবে? রিভার্স অ্যাক্টিভ মোডে চলে আসবে। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, যদি রিভার্স অ্যাক্টিভ মোডে চলে আসে তাহলে আমরা এখন একটু দেখি যে আমাদের এমিটারের কারেন্টটা কোন দিকে যাবে। দেখো এখানে উল্টো হয়ে যাবে সবকিছু, এমিটার আর কালেক্টরের যে ফাংশনালিটি সেটা টোটালি উল্টো হয়ে যাবে। মানে যেখানে কালেক্টর যেত আগে নিচে, ইমিটার যেত নিচে, এখন দেখো ইমিটার থেকে কারেন্ট কোথায় যাবে? কালেক্টরে। আগে কি আসতো? কালেক্টর থেকে ইমিটার আসতো, ঠিক আছে? এটা একটা চেঞ্জ আসবে সার্কিটে। আর একটা চেঞ্জ আসবে আমাদের বিটা। এক্ষেত্রে আমরা রিভার্স অ্যাক্টিভের জন্য বিটা আর নামক একটা কোয়ান্টিটি ইউজ করি, উইচ ইজ অ্যাকচুয়ালি ইমিটার কারেন্ট ডিভাইড বাই কি বেস কারেন্ট। এটা হচ্ছে সেকেন্ড চেঞ্জ। ফার্স্ট চেঞ্জ কি? ইমিটার আর কালেক্টরের মাঝখানে যে কারেন্টের ডিরেকশন সেটা কি হয়ে যাবে? টোটালি উল্টা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা সেটা হচ্ছে দেখো আমরা যখন ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকতো আমাদের বেস আর ইমিটারের মাঝখানে ভোল্টেজ কত হতো? 0.8। সেটা এখন বেস আর কালেক্টরের ভিতরে চলে আসবে কারণ এরা ফরওয়ার্ড বাইস আছে। ওকে। টোটাল তাহলে টোটাল কয়টা কারেকশন? তিনটা কারেকশন। এগুলো আমরা একটু মাথায় রাখবো। আবারও বলতেছি, ইমিটার এন্ড কালেক্টরের যে ডিরেকশন সেটা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। আর আমরা এখানে কি ইউজ করবো? বিটা আর, উইচ ইজ আইই বাই আইবি। আর আমাদের বেস আর ইমিটারের মাঝখানে 0.8 না থেকে বেস আর কালেক্টরের মাঝখানে কি থাকবে? 0.8 ভোল্ট থাকবে, ঠিক আছে? মানে স্যার জাস্ট সি টার্মিনালটা আর এই টার্মিনালটা ইন্টারচেঞ্জ হয়ে যায় বেসিক্যালি। ইন্টারচেঞ্জ হবে না, ইন্টারচেঞ্জ বলে ভুল, টার্মিনাল ইন্টারচেঞ্জ হবে না, টার্মিনাল টার্মিনালের জায়গাতেই থাকবে, জাস্ট কারেন্ট ডিরেকশনটা উল্টো হয়ে যাবে, ঠিক আচ্ছা আছে? স্যার। হ্যাঁ। ওকে, ক্লিয়ার সবার? আচ্ছা। ওকে, যদি ক্লিয়ার থাকে আমরা সামনে যাই। আচ্ছা, আচ্ছা, okay, ঠিক আছে। দেখি আমরা হচ্ছে টোটাল তাহলে এই হলো কি আমাদের কি একটা ট্রানজিস্টর গুলো আমরা একটা নাম দিই, এটা T1, এটা T2, এটা T3। আর আমরা এখন কি দিচ্ছি? দুটি সাইডে আমরা 5 ভোল্ট দিয়ে দিচ্ছি না? এবার তোমরা বলো, প্রথমত আমরা এটা ঠিক করে নিবো আউটপুট কত হওয়া উচিত বলো তো। যদি 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 1 দিই তাহলে আউটপুটটা কত হওয়া উচিত? জিরো। আউটপুট 0, তার মানে আমাদের টি থ্রি কিসে থাকতে হবে? স্যাচুরেশনে থাকতে হবে, তাই না? রাইট, ইয়েস স্যাচুরেশন স্যার। মানে এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ কত? 0.2 ভোল্ট। আর বেস আর ইমিটারের মাঝখানে কত? 0.8 না? ইয়েস স্যার। আর তার মানে দেখো ইমিটার কত? 0 ভোল্ট হলে এখানে ভোল্টেজটা কত এসে যাবে? 0.8 ভোল্ট না? আচ্ছা, এখানে যদি 0.8 ভোল্ট হয় আর T2টা দেখো, T3 অন হতে হলে আমি একটু আগে বলছিলাম T3 অন হতে হলে T2 কে অন হতে হবে না? তাহলে T2 কিস থাকবে? স্যাচুরেশনে থাকবে। স্যাচুরেশনে থাকলে এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 0.8 ভোল্ট। 0.8। তাহলে এইখানে ভোল্টেজটা কত হচ্ছে? 1.6 ভোল্ট না? আর এটাই আমাদের 1 নাম্বার ট্রানজিস্টরের কালেক্টর ভোল্টেজ না? দেখো তো, বোঝা গেছে? ওকে। ইয়েস স্যার। আর দেখো আমাদের এই T2 যেহেতু স্যাচুরেশন আছে তাহলে এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ কত? 0.2 ভোল্ট। তাহলে আমাদের যে 2 নাম্বার যে ট্রানজিস্টর, এটা যে কালেক্টরের ভোল্টেজ VC2, এটা কত হয়ে যাবে? 1 ভোল্ট না? আর এই ভিনোটটা অ্যাকচুয়ালি 0.2 ভোল্ট। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমাদের কাজ হয়ে গেছে। দেখো আমাদের T1টা আমি বলতে চাচ্ছি রিভার্স অ্যাক্টিভে আছে, এই T1টা কিসে আছে? রিভার্স অ্যাক্টিভে। একটু বুঝি তাহলে কিভাবে হতে পারে রিভার্স অ্যাক্টিভে। দেখো আমাদের যদি বেস থেকে একটা কারেন্ট এদিকে আসে IB1, তাহলে সিম্পলি চিন্তা করো এখানে ভোল্টেজটা কমে যাবে না? 5 ভোল্ট, একটা ড্রপ হবে 4 কিলো ওহমে, কমে ধরো কিছু একটা ভ্যালু হয়ে যেতে পারে 3 ভোল্ট, সাপোজ 3 ভোল্ট হয়ে গেছে। তাহলে বলো বেস আর ইমিটারের মধ্যে কার ভোল্টেজ বেশি? বেসের না ইমিটারের? এমিটার। তাহলে বলো বেস ইমিটারটা এখন রিভার্স বাইসে চলে গেছে না? হুম। আর বেস আর কালেক্টরের মাঝখানে কার ভোল্টেজ বেশি? বেসের। বেজে 3, কালেক্টরে 1.6, তাহলে এটা কিসে আছে এখন? ফরওয়ার্ডে না? দেখো তো বেস কালেক্টর ফরওয়ার্ড আর বেস ইমিটার রিভার্স, কিসের কন্ডিশন? রিভার্স অ্যাক্টিভ। এক্স্যাক্টলি। সবাই বুঝতে পারছো? ওকে, আমাদের কাজ হয়ে গেছে তাহলে। আমরা বুঝতে পারছি আমাদের ট্রানজিস্টর T1 কিসে আছে এই কেসে? রিভার্স অ্যাক্টিভ মোড আছে 1 1 কেসে। 1 1 কেসটা অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এনিওয়ে,
আচ্ছা, তো এটা তো আমরা ধরে নিয়েছিলাম তখন, মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। দেখো যদি রিভার্স অ্যাক্টিভে থাকে, আমাদের সেকেন্ড কাজ কি বলতো? আমরা জানি এই বেস আর কালেক্টরের মাঝখানে ড্রপ কত হবে, 0.8 না? ওকে, তাহলে এটা যদি 1.6 হয়, তাহলে এখানে ভোল্টেজটা কত হয়ে যাবে? VB1 2.4 ভোল্ট না? ক্লিয়ার? ওকে। আর দেখো ইমিটার কালেক্টরের ডিরেকশন টোটালি উল্টো হয়ে যাবে। এখান দিয়ে আমাদের যে ইমিটার কারেন্ট সেটা কি ধরে নিব? IE A। এখান দিয়ে যে কারেন্ট সেটা কি? IEB। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে কালেক্টরে সেটা কি? IC1। আর এখান দিয়ে যে কারেন্ট আসছে এটা তো আমরা দেখতে পারছি, IB1। আর কারেন্টের ডিরেকশন গুলো দিয়ে দিই একটু। দেখো এখান দিয়ে যে কারেন্ট, এই যে লাল কালার, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি IC2। IC2টা এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এদিকে একটা চলে যাবে, এটার নাম দিয়ে ধরো আমরা I2 প্রাইম। আর এখান দিয়ে একটা চলে যাবে, দেখো এটা কার বেসে যাচ্ছে? 3 নাম্বারের বেস, এটাকে বলবো আমরা IB3। আর এটা কি আমাদের IE3, সরি এটা B2 না, এটা EB3। ঠিক আছে। আর এখানে কারেন্টটা কত? IC3। আর উপর থেকে যে কারেন্ট আসছে সেটার নাম দিলাম IC2। দেখো আসলে কঠিন কোনো নাম দিই নাই, কালেক্টর বেস আর ইমিটারে নিচেরটাও দিছি। IC2 দিচ্ছেন, ওটা IE2 হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভুল করছি একটু। হ্যাঁ, IE2 হবে। ভেরি গুড, ওকে। ঠিক আছে। আর দেখো আমি কিন্তু ওই যে রিভার্স অ্যাক্টিভ হওয়ার কারণে ট্রানজিস্টরের কারেন্ট গুলো উল্টা দিছি T1 এ। কারো কোনো কোশ্চেন আছে? এবার সব কারেন্ট বের করতে পারবো না আমরা? দেখো তো, একটা একটা করে বের করা শুরু করি। IC3 দিয়ে শুরু করি। IC3 অ্যাকচুয়ালি কত হবে দেখো, এই পয়েন্টে কত 5, আর এখানে কত 0.2। 5 - 0.2/4, IC3 হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো এই I2 প্রাইমটা বের করতে পারবো। I2 প্রাইমটা কত দেখো, এখানে ভোল্টেজ হচ্ছে 0.8। আর এখানে একটা রেজিস্ট্যান্স, আই থিঙ্ক এটা হচ্ছে যে তোমার কত 4K হয়, তাই না? সরি 1K। 1K, সো I2 প্রাইম কি হবে? 0.8/1, উইচ ইজ 0.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা I2 প্রাইমও পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো IC2 বের করতে পারবো আমরা। IC2 কিভাবে বের করবো? উপরে 5 আর নিচে কত 1, 5 - 1/1.6। 5 - 1/1.6, এখান থেকে কি পাবো আমরা? IC2 পাবো। IC2 ও পেয়ে গেছি। আচ্ছা, এবারে এখানে একটু দেখি এই পাশে IB1 আমরা বের করতে পারবো, তাই না? দেখো T1 ট্রানজিস্টরের জন্য আমরা IB1টা বের করি। এই পয়েন্টের ভোল্টেজ কত 5, আর এই পয়েন্টের কত 2.4, সো 5 - 2.4 কত 4। এখান থেকে আমরা কি পেয়ে যাব? IB1 পাবো। আচ্ছা, IB1 পাইছি। এখন দেখো এই IC1টা আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি বলতে পারবা IC1টা কিভাবে বের করা যাবে, বা IEটা কোনোভাবে বের করা যাবে কিনা? দেখো IEটা বের করা যাবে, আমাদেরকে একটা বিটা আর দেয়া থাকবে। আমরা যে ক্লাসে প্রবলেমটা সলভ করছি ওটাতে আমাদের বিটা আরটা 0.1 দেয়া ছিল। আচ্ছা, বিটা আর মানে কত বলো তো? IE/IB না, রিভার্স অ্যাক্টিভে থাকলে। তাহলে ওখান থেকে আমরা কি পেয়ে যাবো? ইমিটার কারেন্ট IE পেয়ে যাবো, রাইট? ওকে। তো আমরা বলো, আমরা জানি কি, যদি একটা ট্রানজিস্টর, হ্যাঁ দেখো, যদি রিভার্স অ্যাক্টিভে থাকে তাহলে কি হতো? বেস কারেন্টটা অ্যাজ ইট ইজ এদিকে থাকতো, আর ইমিটার কারেন্টটা উল্টো হয়ে যেত না? দেখো তো, ইমিটার কারেন্ট কোন দিকে চলে যেত? উপরে। আর কালেক্টর কারেন্ট কোন দিকে? উপরে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি কি, দেখো রিভার্স অ্যাক্টিভে থাকলে IB প্লাস IE সমান সমান IC না? দেখো তো, বুঝতে পারছো সবাই? দেখো রিলেশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইয়েস আগে স্যার। আগে আমাদের রিলেশন ছিল কি, IE প্লাস IB প্লাস IC, সরি IE ইকুয়ালস টু কি IB প্লাস IC। এখন কি হয়ে গেছে? IC1 ইকুয়ালস টু, এটাকে আমরা IE1 বলি, ইমিটার কারেন্ট IE1 প্লাস কি IB1। এখান থেকে আমরা কি বের করে আনতে পারবো না IC1টা? সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, IC1 হয়ে গেলে দেখো এই IC1টাই কিন্তু এই যে সেকেন্ড যে ট্রানজিস্টর T2, এটা কিন্তু বেস কারেন্ট। তাহলে ওটাকে IB2 বলতে পারি। হুম। আর IC2 তো আমরা বের করছি, সো IB2 আর IC2 যোগ করলে আমরা কি পেয়ে যাবো? IE3 পেয়ে যাবো, রাইট? IE2, সরি, মানে 2 নাম্বার ট্রানজিস্টরের এই যে এটা ইমিটার কারেন্ট। এখন দেখো ইমিটার কারেন্ট এই নোডে এসে কয় ভাগে ভাগ হয়ে গেছে? 2 ভাগে। এন্টারিং কারেন্ট কে? IE2, ওকে। আর এক্সিটিং কারেন্ট কে? এক্সিটিং কারেন্ট একটা হচ্ছে তোমার I2 প্রাইম, আর একটা কি IB3। সো IB3 প্লাস I2 প্রাইম। তো I2 প্রাইম আমরা বের করছি, IE2 জানি, এখান থেকে আমরা IB3 বের করে নিব। ঠিক আছে। ওকে। আচ্ছা, সো এরপরে সব তো সব বের করা হয়ে গেছে না? তাহলে আমাদের আর কোনো কিছু, কোনো কারেন্ট বাকি আছে আমাদের? তো এই হচ্ছে আমাদের ওভারঅল কারেন্ট গুলা বের করা। স্যার একটু নিচে দেখি, হ্যাঁ, IB3 এর অংশ, বুঝিনি। স্যার IB3 এর অংশটা এটা বুঝো নাই? স্যার আরেকবার বলেন, শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, দেখো আমাদের এই যে T2 ট্রানজিস্টরটাকে আমরা একটু ভালোভাবে অবজার্ভ করি। এই T2 ট্রানজিস্টরটা একটু খেয়াল করো। দেখো এটার এখান থেকে যে IE2, এটা তো আমরা ক্যালকুলেট করছি, তাই না? দেখো এই IE2টা এই নোডে আসছে। নোডে এসে দেখো নিচের দিকে একটা কারেন্ট চলে গেছে না? ওটার নাম আমরা কি দিছি? I2 প্রাইম। দেখো এই যে I2 প্রাইম।
আর দেখো আরেকটা কোন দিকে চলে গেছে, ডান দিকে। এটা কি আমাদের IB3 না? এটা আমাদের কি IB3। সো আমি যদি KCL অ্যাপ্লাই করি এই নোডে, তাহলে কি পাবো? IE2 ইকুয়ালস টু, মানে এটা তো এন্টারিং কারেন্ট, আর বের হয়ে গেছে কে? I2 প্রাইম প্লাস IB3। এখান থেকে তাহলে আমরা IB3টা বের করে ফেলতে পারবো না? আমাদের তো সব জানা আছে, IE2 আর I2 প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করে নিতে পারবো? IB3টা বের করে নিতে পারবো, এটাই বলছিলাম। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ডিসিপেটেড পাওয়ারটা তো তোমরা ক্যালকুলেট করতে পারবা। যেই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে, I স্কোয়ার আর, আর যেই ভোল্টেজ দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে, ওই ভোল্টেজ ইন্টু কারেন্ট। দ্যাটস ইট। এটাই। ঠিক আছে। জি স্যার। ওকে। তো TTL এ হচ্ছে যে তোমরা এই অপারেশন গুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ব্যাপারে, থিওরির এই জায়গাগুলোতে? স্যার নয়েজ মার্জিনটাকে একটু ব্রিফলি বলা যেতে পারে? হ্যাঁ, শিওর, বলা যাবে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আমাদের নয়েজ মার্জিন অ্যাকচুয়ালি আমরা কি করব, মানে জিনিসটা কি সেটা তো আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। তো আমাদের নয়েজ মার্জিন বেসিক্যালি আমরা RTL ইনভার্টারের ক্ষেত্রে পড়ছিলাম শুধুমাত্র, তাই না? RTL ইনভার্টারে আমাদের কি ছিল? নয়েজ মার্জিন ছিল, যদি তোমাদের খেয়াল থাকে। তাতে RTL ইনভার্টার দেখতে কিরকম হয়? তো এখানে আমাদের ইনপুট ছিল, আচ্ছা এটা মোস্টলি 15K, এটা মনে হয় 100K ছিল, আর এটা মনে হয় কত, 5K বা যাই হোক। এটা ছিল আমাদের V0। ঠিক আছে। এখন দেখো, আমাদেরকে করতে হবে কি, আমাদের ইনপুটের আমরা জানি কি আমাদের এরকম দুটা গ্রাফ থাকে, রাইট? একটা হচ্ছে ইনপুট একদিকে, আর দিকে কি থাকে আমাদের? আউটপুট থাকে। ওকে, এদিকে কি থাকে আমাদের? আউটপুট। এখন দেখো, ইনপুটের একটা ম্যাক্সিমাম লো ভ্যালু থাকে, এটাকে আমরা কি বলি? VIL। মানে যেই ভ্যালু পর্যন্ত ইনপুটটা লো এর মতো আচরণ করে। সিমিলারলি ইনপুটের হাইয়েরও কি থাকে? একটা মিনিমাম ভ্যালু থাকে। অর্থাৎ এই ভ্যালু নিচে গেলে ইনপুটটা আর হাইয়ের মতো বিহেভ করে না। ঠিক আছে। তো এখন এই ইনপুট লো যখন দিবা, লাইক V ইনপুট লো হবে, তো আমরা ওই কন্ডিশনে আউটপুটটা মানে কি পাওয়া উচিত? ইনপুট যদি লো দিই, আউটপুট কি পাওয়া উচিত বলো তো? স্যার হাই। হাই। তো আমরা এটাই বের করবো, ইনপুট কতক্ষণ পর্যন্ত লো রাখলে, ইনপুট কতক্ষণ পর্যন্ত ওই ভ্যালুটা VIL, এই VIL কত হইলে আমাদের আউটপুটটা হাই থাকবে। দেখো, আমি যদি ইনপুটটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, হ্যাঁ, লো থেকে আস্তে আস্তে হাই করতে থাকি, একটা একটা সময় কি হবে? আউটপুটটা হাই থেকে লো হয়ে যাবে না? ওই ট্রানজিশনটা অ্যাকচুয়ালি কি আমাদের VIL। ঠিক আছে। তো এই VIL টা আমাদেরকে বের করতে হবে পরীক্ষায়। ঠিক আছে, যদি আসে আর কি। হ্যাঁ। তো এটা বের করার ওই কি, দেখো আমাদের আমরা জানি কি যে আমাদের ইনপুটটা যদি লো থেকে মানে আমাদের আউটপুটটা যদি হাই থেকে লোতে ট্রানজিশন করে, সেটাই আমাদের কি VIL না? বুঝতে পারছো? তো হাই থেকে লোতে ট্রানজিশন করার মানে কি, দেখো হাই কখন পাই আমরা আউটপুট RTL ইনভার্টারে? এটা একটু মাথায় রাখতে হবে। ধরো হাই আমরা পাই যখন আমাদের ট্রানজিস্টরটা কিসে থাকে? এটা কাট অফে থাকে। আর লো কখন পাই? যখন আমাদের ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকে, রাইট? তো আমরা হাই ছিল মানে কি, ট্রানজিস্টরটা কাট অফে না? কাট অফে আছে। আর হাই থেকে লো হবে ওই মুহূর্তে, দেখো আমার ট্রানজিস্টরটা স্যাচুরেশনে যাওয়া মানে এই বেস আর এমিটারের মাঝখানে সে কত ভোল্ট পেয়ে গেছে? 0.5 না? তো আমরা ধরে নিব আমার ট্রানজিস্টরটা কাট অফে আছে, ভালো কথা। কিন্তু এই পয়েন্টের ভোল্টেজটা কাছাকাছি 0.5 এর কিছু একটা এসে গেছে। তো এই যে এখন যে VIL টা ক্যালকুলেট করবো, এটাই কি আমাদের অ্যান্সার হবে? ধরো এখানে যদি -12 ভোল্ট হতো, এই মুহূর্তে আমি যেটা VIL ক্যালকুলেট করবো, এটাই আমার ইনপুটের লো ভ্যালু। ঠিক আছে, এটাকে 0.5 ধরো, এখানে কিন্তু কোনো কারেন্ট যাবে না, যেহেতু আমাদের ট্রানজিস্টর কিসে আছে? কাট অফে আছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে যে কি আমাদের আহ মানে প্রসেস আর কি, বা প্রসিডিওর, যেভাবে আমরা আগাইলে আমরা খুব ইজিলি কি করতে পারবো? ইনপুটের লো ভ্যালুটা বের করতে পারবো। সো এটাই কি আমাদের VIL। আর আচ্ছা, তোমার কি কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আউটপুটের লো ভ্যালুটা আমরা, ইনপুটের হাই ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আবার ওইটা দেখি এবারে। আচ্ছা, ইনপুটের হাই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমরা ধরে নিব কি, আগে আমাদের ইনপুটটা হাই আছে না? আচ্ছা, ইনপুট যদি হাই থাকে আউটপুট কি হবে? ইনপুট হাই থাকলে আউটপুট কি হবে? লো হবে না? আউটপুট লো, এই কথাটা মানে হচ্ছে আমার ট্রানজিস্টরটা কিসে আছে? স্যাচুরেশন আছে। ইনপুট লো মানে আমাদের ট্রানজিস্টরটা কিসে আছে? স্যাচুরেশন আছে, রাইট? আচ্ছা, ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে থাকে, তাহলে তো আমরা জানি যে এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজ কত? 0.8 ভোল্ট। ওকে।
আচ্ছা, ট্রানজিস্টর তো অন আছে তাই না? বাট আমরা জানি কি যে আমাদের ইনপুটটা যত কি করতে থাকবো, কমাতে থাকবো, একটা সময় কি হবে, আমাদের বিটাটা স্যাচুরেশনে থাকার জন্য সার্কিটে কিসের চেয়ে কম হতে হয়? বিটা এফ এর চেয়ে কম হতে হয় না? বিটা এফ এর চেয়ে কি হতে হয়? কম হতে হয়। বিটা এফ মানে কি? অ্যাক্টিভ। দেখো, অন হলে প্রবলেমটা কি, ট্রানজিস্টর যখন অন থাকে একটা প্রবলেম হচ্ছে সে স্যাচুরেশন থেকে কোথায় চলে যেতে পারে? অ্যাক্টিভে চলে যেতে পারে। স্যাচুরেশন থেকে অ্যাক্টিভ, এটাই হচ্ছে আমাদের জন্য কি ঝামেলা, কারণ একবার যদি স্যাচুরেশন থেকে সে অ্যাক্টিভে চলে যায় তাহলে সে কি করবে? ম্যাল ফাংশন করবে। আর আমাদের কন্ডিশন কি? স্যাচুরেশনে থাকা। স্যাচুরেশনে থাকার কন্ডিশন হচ্ছে বিটা যে স্যাচুরেশন, সেটা কিসের চেয়ে কম হতে হবে? বিটা ফরওয়ার্ডের চেয়ে। আর আমাদের বলো একেবারে ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশনটা কি? স্যাচুরেশনের যে বিটাটা সেটা কিসের সমান হবে? বিটা এফ এর সমান হবে। ঠিক আছে? সো আমরা এটা ধরে এখন ক্যালকুলেশন করব এবারে। মানে দেখো কিভাবে করব সেই কাজটা। যেমন আমাদের বিটা স্যাচুরেশনে গেলে আমরা এই আইসি আর আইবি যেটা পাবো সেটা কিসের সমান হবে? বিটা এফ, সেটা দেওয়া থাকবে কোশ্চেনে। এরপর দেখো তুমি এখান থেকে আইসি ক্যালকুলেট করতে পারবা পরীক্ষায়। আইসি জানলে এখান থেকে কি জেনে যাবা? আইবি। তারপর বাকিটুকু তো করতে পারবা। আইবি জানলে এখান থেকে ভি আইএস টা কেসিএল অ্যাপ্লাই করে বের করে নিতে পারবা না, স্যাচুরেশনে থাকার কন্ডিশন ধরে। বুঝতে পারছো ওভারঅল কাজটা তোমার? ইয়েস স্যার। ওকে। সো এগুলো ফলো করে তোমাকে কি করতে হবে? ভিআইএল আর ভিআইএস টা ক্যালকুলেট করতে হবে। ওটাই আমার কি হবে? নয়েস মার্জিন ক্যালকুলেট করতে সাহায্য করবে। যদি বা আউটপুটের লো ভ্যালুটা আমরা বলছিলাম কি আমরা ধরে নিব কত? আউটপুটের লো ভ্যালুটা 0.2। আর হাইটাও তোমাকে কি বলা থাকবে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, হাইটা ধরো বলা থাকবে ভিওএইচ হচ্ছে 11 ভোল্ট বা 10.5 ভোল্ট, যা বলা থাকবে। তো এই দুটা ডিফারেন্স নিয়ে তুমি কি পেয়ে যাবা? নয়েস মার্জিন পেয়ে যাবা। এখান থেকে আবার একটা কি পাবা? নয়েস মার্জিন। বাট আমরা কোনটা নিব? এই দুটার মধ্যে যেটা লোয়েস্ট ওটাকে আমরা আমাদের নয়েস মার্জিন হিসেবে ডিক্লেয়ার করবো। ওকে। স্যার উল্টাটাও তো দেয়া থাকতে পারে, রাইট? মানে হচ্ছে ভিওএল আর ভিওএইচ বের করতে বললো, না না, ওটা বের আইএল করতে আইএইচ বলবে না। দেয়া। ওটা বের করতে বলবে না, সবসময় ভিআইএল আর ভিআইএস টা বের করতে বলবে। কারণ দেখো, আউটপুটের উপর কি তোমার কোনো হাত আছে বা তোমার কোনো কন্ট্রোল আছে? না আউটপুটের স্যার। উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই, বা ইনপুটের উপরে আমাদের কন্ট্রোল আছে। ঠিক আছে, সো ইনপুটটাই চেঞ্জ হতে পারে, আউটপুটে কিছু করার নেই আসলে। যেমন দেখো, একটা ট্রানজিস্টর সে যখন স্যাচুরেশনে থাকে সে কত দিবে? 0.2 তো দিবে। তার মানে আউটপুটের লোটা কি 0.2 ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স আছে? না স্যার। নাই। ওটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, ওটা আমরা কন্ট্রোল করতে পারবো না। আর আউটপুটের হাই ভ্যালুটা ডিপেন্ড করে লোডের উপরে, কয়টা লোড কানেক্টেড আছে। তোমরা কিন্তু ফ্যান আউট একটু ভালোভাবে দেখে আসবা। ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, আহ এই হলো গিয়া কথা আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার আমাদের কি তাহলে ডিটিএল থেকে নয়েজ মার্জিন আর হচ্ছে ডিটিএল যে স্যার মডিফাইড একটা ডিটিএল ভার্সন ছিল, এই দুইটা জিনিস নাই না মিডিয়েটের না, সাথে কি? আমি যা পড়েছি অতটুকুই। তোমার ডিটিএল থেকে হচ্ছে তোমাকে যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে ধরো ডিটিএল এর চারটে ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট গুলা কিভাবে বের করতে হয়, পাওয়ার ডিসিপেশন কিভাবে বের করতে হয়, আর হচ্ছে কি তোমার ওই যে কি বলে, ফ্যান আউট কিভাবে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, এগুলো ফ্যান সরি। আউট। হ্যাঁ। জি। ওকে ওকে। স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আহ ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার কালকে ল্যাবের একটা ছোট ব্রিফিং।